করেছেন রেমেডি। সেটা কি করেছি, দোকানটার বেরোবার ঢোকার মাঝখানে, মানে যখন সিঁড়ি দিয়ে নেবে বেরোবে, এবার বেরোবে বা দোকানে ঢুকবে, ইলেকট্রিকের একটা তার, যে টানা তার থাকে না, ওটা ছিল, অবস্ট্রাকল। আচ্ছা, ওটাকে সরিয়ে দিয়েছি। শুধু বাস্তুর পরিবর্তনে, সীতার হরণ তো তার মহল থেকে হলো না, সীতার হরণ কেন তার জঙ্গল থেকে হলো। বাস্তু পরিবর্তন হয়েছে, তারপর সেই ডিজিজ থেকে বাঁচবার জন্য কিন্তু রং খেলতে হয়। হ্যাঁ, রং খেলা, এটা আমাদের ছোটবেলা থেকে বাবা মারা বলতেন যে রং খেলা উচিত। আজকের দৈনন্দিন জীবনে আমরা সচরাচর বাড়ি তৈরি করতে গেলে, নতুন ঘর কিনতে গেলে সবকিছুতেই বাস্তু খুব মেনে চলি, যেটা এখন সবার কাছে মুখে মুখে লেগে আছে, বাস্তু। কিন্তু এই বাস্তু কি, বাস্তু কিভাবে চিনবো, সেটা নিয়ে আজকের আমাদের পডকাস্ট। আমি সুপর্ণা মিশ্র, মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটেলিজেন্ট ওয়াইটি চ্যানেলে। রাত 9টায় আসবে গল্পের ধারা, রহস্য, প্রেম আর হাসির খেলা সারা। সত্যটা ভয়ঙ্কর। তাহলে বাস্তু কিভাবে চিনবো? তাহলে বাস্তু কিভাবে চিনব? তাহলে বাস্তু কিভাবে চিনব? বাস্তু সাধারণত সাধারণ লোকের চেনার কথা নয়, তার কারণ বাস্তু নিয়ে যারা পড়াশোনা করেছে বা বাস্তু সম্বন্ধে যারা পূর্ণ মাত্রায় জ্ঞান অর্জন করেছে, সেরকম ব্যক্তি বাস্তুকে চিনতে পারে। তাই সাধারণভাবে নিজে বাস্তু চিনতে যাওয়াটা ঠিক না। তাই যারা যারা এটা জানে তাদেরকে নিয়ে গেলে তারা বাস্তুকে দেখে, কারণ বাস্তুর অনেক রকম দিক আছে। বাস্তুকে বোঝার জন্য, জানার জন্য বাস্তুর ভেদ আছে, বাস্তুর প্রকার ভেদ আছে, বাস্তুর স্থান চয়নের ব্যাপার আছে, বাস্তুর রাস্তা চয়নের অর্থাৎ দিক ভেদ আছে, রাস্তা চয়নের ব্যাপার আছে। বাস্তুর অনেকগুলো দিক আছে, অনেক দিক দেখে বা অনেকগুলো দিক বিচার করি তবেই বাস্তুকে বলা হয় যে এটা উপযুক্ত বাস্তু হবে কিনা। তাই বাস্তুকে চেনা যায় কিভাবে, সেটা বড় কঠিন বিষয়। বাস্তুকে চিনতে গেলে তার জন্য পড়াশোনা করতে হয়। সে তো অবশ্যই। বা এই যে বলছেন আপনি রাস্তার দিক, মানে বাস্তু রাস্তার দিক বলতে দিক চয়ন বলতে বাস্তুর অনেকগুলো দিক চয়নের ব্যাপার আছে। বাস্তু কার নামে কেনা হবে, অর্থাৎ মালিক কে, তার কোন দিক ভেদক বা কোন দিক মারক, তার কোনটি দিক আয়ের জন্য, তার কোন দিক ব্যয়ের জন্য। মানে সেটা কি যে ব্যক্তি মালিক তার চার্ট অনুসারে, তার চার্ট অনুসারে বাস্তু চলে। আচ্ছা, এটা একটা বাস্তু। আর একটা বাস্তু হচ্ছে জনসাধারণের জন্য এমনি এমনি বাস্তু। এবার এই এমনি বাস্তুকেই ম্যাচ করানো হয় চার্ট অনুসারে, যে এই চার্ট অনুসারে এই ব্যক্তির বাস্তু এটা এর সব থেকে বেশি ভালো চলবে। এই বাস্তুরও ডেট অফ বার্থ হয়। আচ্ছা, এই ডেট অফ বার্থ অনুসারেই বাস্তু কিরকম ফল দেবে সেটাও নির্ভর করে। বাস্তুর ডেট অফ বার্থ কিভাবে হবে? বাস্তু মানে তো জমি। হ্যাঁ, জমির ডেট অফ বার্থ বলতে? বাস্তুর ডেট অফ বার্থ বলতে গেলে তোমাকে আগে বুঝতে হবে মানুষের জন্ম, তার জন্মই হচ্ছে ডেট অফ বার্থ। আমরা মনে করি মানুষের ভিতরে, অর্থাৎ এই অস্থি, মাংস, রক্তর মিশ্রিত একটা যে সাবজেক্ট, তার ভিতরে যেটা চলে সেটা প্রাণবায়ু। প্রাণবায়ু, হ্যাঁ। এই প্রাণবায়ু অবনেশ্বর, অর্থাৎ এর কোনো মৃত্যু নেই, আজ এখানে আছে কাল ওখানে আছে। তাহলে যা আজ এখানে আছে কাল ওখানে আছে, তার ডেট অফ বার্থ হয় কি করে? ঠিক, মানে আত্মা অবিনশ্বর, তাহলে তার ডেট অফ বার্থ কি করে হয়? আর সেই ডেট অফ বার্থ দেখেই আমরা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করি।
শরীরে যখন আসছে সেই সময় থেকে সেটাকে ধরা হচ্ছে, তার যখন জন্ম হয়। জন্ম হচ্ছে। হ্যাঁ। তো বাস্তুর জন্ম কখন হতে পারে একটু বলো দেখি। বাস্তুর জন্ম, বাস্তু জমির কিভাবে জন্ম হবে? রেজিস্ট্রি যে মুহূর্তে হচ্ছে সেটাই বাস্তুর ডেট অফ বার্থ। আচ্ছা জন্ম হলো না নামের, আচ্ছা তার মার তার বাবা, আচ্ছা আচ্ছা, এইটা। ওকে। তাহলে বাস্তু যখন জন্ম হয় তখন বাস্তুর ওই ডেট অফ বার্থ তৈরি হয় বারবার এবং বারংবার, কারণ আত্মা ঘুরতে থাকে, বারংবার হাত বদল হতে থাকে। যে বাস্তুর ডেট অফ বার্থ তাহলে আমরা আমাদের নিজেদের ইচ্ছে মতো করতে পারি, তাই নাকি? একদম, আমরাও তো বাচ্চাকে তাই করতে চাই এখন না, হ্যাঁ, সিজার। সিজার করে টাইম দেখে জ্যোতিষী বাবু বলবেন, সেই টাইমে ডাক্তার বাবু পেট কাটবেন, হ্যাঁ, এটা এরকম ব্যাপারই থাকছে। তো হ্যাঁ। এটাও ঠিক সেই রকমই। সেই কারণেই একটা বাস্তুবিদকে পয়সা দেয় লোকে, পয়সা এমনি দেয় না। তার ডেট অফ বার্থ চয়ন করা, সেই ডেট অফ বার্থ অনুসারে সেই বাস্তু কি হলে বা ডেট অফ বার্থ অনুসারে কালসর্প হেনা তেনা বিভিন্ন রকম, তাহলে সেই বাস্তু কি ফল দেবে সেটারও ব্যাপার বেরিয়ে গেল। বাস্তুরও কালসর্প হয়? হ্যাঁ, ধরো ডেট অফ বার্থ আমাদের, তো আমাদের একটা ডেট অফ বার্থে যদি কারোর গুরুচণ্ডাল যোগ, কালসর্প, মারক যোগ এগুলো থাকে, তাহলে ওই বাস্তু ওই ডেট অফ বার্থটা যদি পড়ে, সাধারণভাবে একটা অ্যাস্ট্রোলজিক্যাল বিচার করে নিলেই হলো যে এই চার্টটাই ন্যাটাল চার্টটা কি ফল দিতে পারে সম্যক ভাবে, ওই ডেট অফ বার্থের ওই ন্যাটাল চার্টটা ওই সম্যক ভাবে ওই ফলটাই দেবে। তাই বাস্তুতে চাকরি কারুর হয়, কারুর চাকরি হয় না। বাস্তুতে আবার কারুর ব্যবসা হয়, আবার ভরা ব্যবসা সেই বাস্তুতে গিয়ে মরেও যায়। তাহলে ন্যাটাল চার্ট তোমাকে কি এই বাস্তু দিচ্ছে ব্যবসার জন্য? এই বাস্তু কি তোমার জন্য দিচ্ছে বিবাহ হবে? যে বাস্তুতে বিবাহ নেই সেই বাস্তুতে থেকে বিবাহ হতে পারে না। তাই যখন ক্ষতি করা হয় কারোর জন্য তখন থেকে বাস্তুতে জিনিস পোতা হয়। হ্যাঁ, মাটিতেই তো লোকটার কিছু হলো না, বাস্তুতে ক্ষতি করলে তার বেটা কিছু হয় না। তো বাস্তুর সেইভাবেই তৈরি হয়, কারণ বাস্তুর নিজস্ব একটা প্রাণ শক্তি কেন্দ্র। আমরা বাস্তুকে বারবার, আমরা কেন তোমরা সবাই বাস্তুকে ভুল করি কিভাবে? বাড়ি ভেবে। বাড়ি বাস্তু নয়, মাটি বাস্তু। খোলা মাঠ ওটাই হলো বাস্তু। এবার তার মধ্যে তুমি কি বাগান বানাবে সেটা তোমার ব্যাপার। সেই বাগান সেটা কার্যকর হবে কি কার্যকর হবে না একটা বিদ বলবেন, আর ভুল করলে তোমরা যদি তৈরি করো তাহলে সেটার গেল মারক ভেদে পরিণত হবে। সেরকম এই পডকাস্ট দেখে বা ইউটিউব দেখে বা ফেসবুক দেখে রত্ন ধারণ করে, সেরকম যদি কেউ হয় ওরকম দেখে বাস্তু বানাতে যায় তাহলে তারও ওই একই ফল হবে। পয়সা বাঁচিয়ে কেউ যদি ওরকম ভাবে যায় তাহলে তার বাস্তুর ওরকমই ভেদক হবে আর সে ওরকমই বিপদে পড়বে। আচ্ছা, তাহলে ওই যে বাস্তুর ধরুন বাড়ি বানাবো আমি জায়গাটা, মানে যে বাস্তুবিদ উনি গেলেন ওখানে, ঠিক আছে, উনি ডেট বললেন, সবই বললেন, ওই বাস্তুটা সেই ব্যক্তিটার জন্য ঠিক কি ভুল সেটা কিভাবে বুঝবে? একদম, সবার আগে ডেট আসে না, সবার আগে আসে যে ক্লায়েন্ট, এখানে তো জজমান বলতে পারি না, যে ক্লায়েন্ট জন্য আমি বাস্তু দেখতে যাব সেই ক্লায়েন্ট কোন জাতির। জাতি মানে হিন্দু মুসলিম ভাগ, তাই ভাগ করো, হিন্দু মুসলিম হিসেবেই ভাগ করে হিন্দুর মধ্যে ক ভাগ আছে, মুসলিমের মধ্যে ক ভাগ আছে সেরকম ভাগ দেখবে। আমরা হিন্দুর উপরে যাই, ব্রাহ্মণ, ক্ষত্রিয়, শূদ্র, এরকম ভাবে মৃত্তিকারও ভাগ আছে, মাটিরও ভাগ আছে। আচ্ছা, এই মাটির বিভাগেই বাস্তুর প্রথম লাইন তৈরি হয় যে আমার ক্লায়েন্টের জন্য কি এই মৃত্তিকা উপযুক্ত। ব্রাহ্মণের ঘরে শূদ্রের লোক আসলে ব্রাহ্মণের ঘরে মানিয়ে নিতে পারবে না, কিন্তু এই ব্রাহ্মণ বিভিন্ন জায়গায় গিয়ে তার ঘর লোক তাকে মেনে নিতে পারবে। যেরকম ধরো শূদ্রের ঘরে ব্রাহ্মণ এলো, শূদ্র ব্রাহ্মণকে আদর যত্ন করতে পারবে, কিন্তু ব্রাহ্মণের ঘরে শূদ্র গেলে তখন সেই শূদ্র ব্রাহ্মণ এক হবে না। ঠিক সেই রকমই ক্ষত্রিয়র ঘরে ব্রাহ্মণ এলে
ক্ষত্রিয় মানিয়ে নিতে পারবে, কিন্তু ব্রাহ্মণের ঘরে ক্ষত্রিয় গেলে সেটা মেনে উঠতে পারবে না। অর্থাৎ শূদ্র ব্রাহ্মণের ব্রহ্মত্ব জ্ঞান নিতে পারে, কিন্তু ব্রাহ্মণ শূদ্রের জ্ঞান নিতে পারে না। ঠিক। ব্রাহ্মণ কখনো তলোয়ার ধরবে না, হ্যাঁ। কিন্তু ক্ষত্রিয় ব্রাহ্মণের জপমালাটা ধরতে পারে। একদম ঠিক। সেই কারণে যিনি যাবেন সবার আগে দেখেন ক্লায়েন্টের জন্য যে মৃত্তিকা আমার ক্লায়েন্টের জন্য উপযুক্ত কিনা। সেই মৃত্তিকাটা কিভাবে বুঝবে? ব্রাহ্মণ মানে ক্লায়েন্ট ব্রাহ্মণ, তার মানে তাকে ব্রাহ্মণ মৃত্তিকা লাগবে। একদম। সেই মৃত্তিকার কিভাবে বুঝবো? আমার ক্লায়েন্টেরা বলবে, অর্থাৎ আমাদের দর্শকেরা সেটা বলবে। আচ্ছা আচ্ছা, দর্শকদের কাছে তাহলে প্রশ্ন রইল। হ্যাঁ, মানে ওটার কি রঙের কোনো প্রকারভেদ আছে? সে তো বললে আমি কি করে, সবই তো বলে দিলে হবে কি করে, এটা দর্শক বলবে ওকে। যে এই বিষয়টা। কারণ দেখো, সব তো আমি খুলে বলবো না, এ তো স্বাভাবিক। আজ পর্যন্ত সবাই যারা আমার অনুষ্ঠান দেখেছেন হ্যাঁ, তারা জানেন যে আমি সব খুলে বলবো না, কোথাও না কোথাও আমি হিডেন করবই। একদম। এটাই আমার নিয়ম, আর এটাই আমি এইভাবেই চলি। আমার লেখা ডায়েরিতে একটা ডায়েরি পড়ে নিয়ে নিলে চুরি করে, তুমি ভাবলে মহারাজের ডায়েরি নিয়ে নিয়েছে, এর মধ্যে সব সাধনা আছে, সব কাজের প্রয়োগ আছে, সব আছে, কিন্তু কোথাও না কোথাও কিছু না কিছু নেই। মিস আছে। হ্যাঁ, ও আমি লিখিনি, হুম, অন্য কোনো ডায়েরিতে লিখেছি, নাহলে মাথার ডায়েরিতে লেখা আছে। হুম, ঠিক সেই রকমই আমার কোনো অনুষ্ঠানে তুমি পুরো কোনো জিনিসই পাবে না, কিন্তু যা পাবে তা অন্যের থেকে অনেক বেশি পাবে। একদম। সেই ক্ষেত্রে আজকে অনেক মানুষই হয়তো জানতো না যে তার জন্য কোন মৃত্তিকার জমিটা দরকার। আজকে কোনো বাস্তুবিদকে ডাকলে হুম, তাকে কিন্তু প্রশ্ন করবে, আমার জন্য কোন মৃত্তিকার বাস্তু দেখবো। হুম। হ্যাঁ, এখন তো মানে বাস্তু বলতে সবাই এসে বলে কোন দিকে কোন ঘর হবে বলুন, কোন দিকে কোন রান্নাঘর কোন দিকে হবে, ঠাকুর ঘর কোন দিকে হবে, শোয়ার ঘর কোন দিকে হবে, কি রং হবে, শুধু আরে এইটুকুই হবে বলে। না কেন বাবা, এখন তো কেউ আর বলে না হ্যাঁ, আমি বশীকরণের জন্য কি সাধনা করব, এখন বলে আমি বশীকরণের জন্য কি প্রয়োগ করব। হুম, তুই আগে সাধনা কর, তারপরে না তুই প্রয়োগ করবি। বাস্তুর মাটি যদি তোর জন্য উপযুক্ত না হয়, হুম, তাহলে তুমি কি করে করতে পারো তার উপরে বসবাস। তাই বাস্তুকে তোমাকে জানতে হবে যে বাস্তুর কোন মৃত্তিকা কার জন্য কতটা উপযোগী, সেই অনুসারে তার বাস্তুর চয়ন হবে। প্রথম বাস্তু চয়ন করতে গেলে না, নাম্বার 1 2 3 4 5 6 এরকম ভাবে কোটা পূরণ করতে হয় যে এই বাস্তু এর জন্য এটা ঠিক আছে কিনা। হুম। এরপর বাস্তুর ঢাল দেখতে হয়, মানে কোন দিকে জল যাচ্ছে। আচ্ছা। কোন বাস্তু, অর্থাৎ এ তো রং গেল, এবার হচ্ছে কোন বাস্তু। কূর্ম বাস্তু, ভেদক বাস্তু, কোন বাস্তু। সেটা কি কুর্মভেদক বলতে? ভেদক বাস্তু হচ্ছে ঠিক এই রকম, মানে ভেতরটা ঢোকা। আচ্ছা। কূর্ম বাস্তু হচ্ছে তার উল্টো, উঁচু, ঠিক আছে, পাহাড়ের এটা মতো, তো। ঢিপির মতো। তাহলে এখানে যদি আমি হুম, বাস্তুকে করি ঘর, হুম, তাহলে জল চারিদিকের আছে। হুম, এবার যদি এটা এরকম হয়, তাহলে কি হলো, এখানে ঘর, হুম, জল বেরোলো। হুম। তো এটা দেখতে হবে যে বাস্তু তোমার কিরকম। আচ্ছা। যদি বাস্তু না থাকে, এবার রেমেডিক্যাল পার্টে যায়, হুম, তাহলে তুমি আগে জানতে পারলে তোমার কি বাস্তুটা দরকার, হুম, হয়ে গেল। হুম। এবার রেমেডিক্যাল পার্ট, যে কূর্ম বাস্তু নেই, ফ্ল্যাট আছে, তাহলে আমি উঁচু করে দেবো মাটি আচ্ছা। ফেলে। বাস্তুকে সিজন করতে দেবো, হুম। কতদিন সিজন করতে দেবো 6 মাস। বলবো না। আচ্ছা, প্রশ্ন মানে 6 মাসটা আমি বললাম ওই কাঠ সিজন করে না, সেইটা হিসাবে আমি মানে জাস্ট একটা এক্সাম্পল বলে দিলাম, আমিও জানি না। প্রশ্ন। প্রশ্ন, হুম। বাস্তুকে সিজন করতে হয়, আচ্ছা। ঠিক আছে। সেই সিজন করার পর হুম। তারপর বাস্তুতে হাত দেওয়ার ব্যাপার থাকে। আচ্ছা। এই বাস্তু সিজনের জন্য বলে দিই, ক্ষেতের মাটি সব থেকে ভালো, বাগানের মাটি সব থেকে ভালো, কিন্তু সেই বাগান উপযুক্ত কিনা, মৃত্তিকা সম হচ্ছে কিনা, সেটা দেখতে হবে। মৃত্তিকা সম হচ্ছে কিনা। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, ওই যে মৃত্তিকা তুমি ব্রাহ্মণের মৃত্তিকা, মৃত্তিকা ব্রাহ্মণের হ্যাঁ, মৃত্তিকাই দেবে না, শূদ্রর মৃত্তিকা এসে তো দিতে শূদ্রর পারবো না। মৃত্তিকা তো দিতে ঠিক। পারো না। ঠিক ঠিক ঠিক। আচ্ছা, আরেকটা প্রশ্ন আমার,
এই যে যে মালিক, যার মানে আমি চার্ট দেখে বাস্তুটা বিচার করব, হুম। সেই মালিক তো একা থাকবে না, না। সেই মালিকের পুরো পরিবার থাকবে। হ্যাঁ। তো শুধু মালিকেরই চার্ট দেখা হয় না পরিবারের সবার চার্ট দেখা হয়? বাসে উঠেছো কোনোদিনও? হ্যাঁ। চালিয়েছো বাস? না, চড়ো কি করে তাহলে? ড্রাইভার চালায়। আচ্ছা, মানে মালিক। আচ্ছা মালিকই ড্রাইভার। আচ্ছা। ড্রাইভারকে সরিয়ে দাও, তোমার বাস Accident, কিন্তু আর চলবে না, accident। জায়গায় দাঁড়িয়ে থাকবে। আবার এই ড্রাইভারকে বসাও, বাস চলবে। হুম, ঠিক সেই রকমই বাস্তুতে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হয়। হুম, এই হেড অফ দ্য ডিপার্টমেন্টের একটা রেমেডি আবার বলে দিই। হুম। প্রত্যেকটাতে ডিরেক্ট কোনো রেমেডি হবে না, কিন্তু রেমেডি। গরিবের ঘরের খাওয়া আর বড় লোকের ঘরে খাওয়ার মধ্যে তফাৎ জানো? হ্যাঁ, অবশ্যই। কিরকম বলো তো? গরিবের ঘরের খাওয়া দাওয়ার মানে রাজস্বিক হয় না। আমি রান্নার কথা বলিনি, আচ্ছা। মাছ মাংসের কথা বলিনি। অনেকের বাড়িতে গরিবের ঘরে রোজ মাছ মাংস হয়, আর বড় লোকের ঘরে রোজ নিরামিষ হয়। নিরামিষ হয়, হ্যাঁ হ্যাঁ। তাহলে খাবারের তফাৎ বলছেন? বলতে পারবো না ঠিক। বড় লোকের ঘরে তুমি যখন তার ডাইনিং টেবিলে বসবে, দেখবে হেড অফ দ্য ডিপার্টমেন্টের টেবিল মানে বসার জায়গা আলাদা এবং আলাদা। তার স্পেস আলাদা। হুম, সেটা তাকে সম্মান দেওয়া আর অন্যকে ছোট করা এটা নয়, তার কারণ সে লিড করবে। সেই জন্য গোল টেবিল ভালো নয়, হুম। আয়তকার টেবিল ভালো। আচ্ছা, তাহলে হেড অফ দ্য ডিপার্টমেন্ট কোথায় বসে? একদম মাথায়। দেখেছো এখন কি সুন্দর জেনে গেলে। ঠিক সেই রকমই বাস্তুতে একটা দোষ এইভাবেও নিবারণ করা যায়। আচ্ছা, কিরকম ভাবে? ওই যে একটা মাথায় হেড অফ দ্য ডিপার্টমেন্টকে বসিয়ে সবাই একসঙ্গে বসে খাবে, গোল টেবিল বাদ দিয়ে। আমার ঘরে গোল টেবিল আছে, ওটাও একটা বাস্তু দোষ, কিন্তু উপায় নেই, তাই ওখানে লম্বা রাখা যাবে না, তাই আচ্ছা, লম্বাটে বা জায়গা আয়তক্ষেত্র সবসময় বসতে হয়। বেস্ট। তাই তোমার ক্ষেত্রে তুমি যে বাস্তুকে ধরছো, সেই বাস্তুর সাথে তোমার নিত্য ক্রিয়াটাও ইকুয়াল হওয়া চাই, তবে গিয়ে তার সুফল পাবে। যেরকম ওখানে হেড অফ দ্য ডিপার্টমেন্টকে তুমি দিচ্ছ, ঠিক সেই রকম সেই হেড অফ দ্য ডিপার্টমেন্টেরই হিসেবে কিন্তু বাস্তুটা হবে, হওয়া উচিত। কিন্তু আমরা কি করি? আমরা নিজেদের পছন্দ মতো সৌন্দর্য দেখে করি। আমরা করি বাবা বেঁচে থাকতে আমি আমার নামে জমি কিনলাম, হ্যাঁ, এটা হয়। তার একটা বড় কারণ, তার ভুল নয়, কারণ ওই বাবা বেঁচে থাকতে বাবার নামে কিনে কত ছেলে এরকম তার ভাইকে ভাগ দিতে হয়েছে, বোনকে ভাগ দিতে হয়েছে মারা যাওয়ার পর, নিজে পুরো জলাঞ্জলি চলে গেছে, কিছু করার নেই। কিন্তু বাস্তু তো সেটা বলে না। বাস্তু বলে যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট সে হেড অফ দ্য ডিপার্টমেন্ট। সেই কারণে আমাদের মডার্ন বাস্তুতে বলছে হেড অফ দ্য ডিপার্টমেন্ট এখন আলাদা, কে? যিনি আয় করবেন তিনি। আচ্ছা, কিন্তু তোমার বাড়িতে যদি নেমন্তন্ন করতে আসে, কাকে নেমন্তন্ন করবে? বাবাকে। যদি বাবা বেঁচে থাকেন বাবাকে। গল্পটা তাহলে তো সেই হলো হেড অফ দ্য ডিপার্টমেন্ট। বাবা, সেটাই। তাহলে তো সেক্ষেত্রে বাস্তুতে প্রবলেম। একদম বাস্তুতে সমস্যা। এই যে বাস্তুতে বাস্তুর ব্যালেন্স নষ্ট হয়, বাস্তু চয়ন আর বাস্তুর ব্যালেন্স এই দুটোর মধ্যে যেন সামঞ্জস্য থাকে। সামঞ্জস্য না থাকলেই সেখানেতে ঊর্জা অন্য ঘুরতে শুরু করবে। বাস্তুর খেলাটা হচ্ছে পুরো ঊর্জার ওপর। এই ঊর্জা কিরকম চলবে তার উপরেই বাস্তু চলবে তোমার জন্য। আচ্ছা, সেই হিসেবে বাস্তুকে চয়ন করতে হয়। আচ্ছা, তাহলে এবার ধরুন যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট বাস্তুটা নিল, তার বাড়ি ঘর বানানো হলো, সব ঠিক হলো। প্রত্যেকটা মানুষেরই তো একটা আয়ু আছে, তিনি গত হলেন, দেহ রাখলেন, ঠিক আছে, তারপরে তার সন্তানের নামে হলো, তাহলে কি সেই বাস্তুর রিবার্থ হলো? একদম। আচ্ছা, সেইখানে গিয়েই দেখবে বাবার সময় কোটিপতি, ছেলের সময় ভিখারিপতি হ্যাঁ, হয়ে যায় না? হ্যাঁ, হয়, অনেকেই হয়। বাবা মা, অনেকে বলে যে বাবা মারা রাখতেই পারলো না। ভালো না, বাবা মারা যাওয়া শুভ হয়নি, মা মারা যাওয়া শুভ হয়নি। তার কারণ বাস্তুর পরিবর্তন হয়েছে, আর বাস্তুর পরিবর্তন যখন হয়েছে তখন একটা বাস্তুবিদকে ডাকেনি যে কোন দিন আমি আমার নামটা পরিবর্তন করাবো। আচ্ছা, বুঝেছ? আর সেই জন্য গিয়ে সেই সমস্যা হয়, আর সেই সমস্যাই তার
জীবনটাকে নষ্ট করে। সেই ক্ষেত্রেতেই তোমাকে বাস্তুর অনেকগুলো ব্যাপার আছে, যেরকম তো আমি দিক বললাম, শুধু ঢাল, অনেক ব্যাপার আছে বাস্তুর। বাস্তুর ছেদন আছে কিনা, বাস্তু কমুখী বাস্তু, ছেদন বলতে বাস্তুর কখনো কখনো কোনা কাটা থাকে। কিরকম সেটা? ধর আমরা কি জানি কোনা কাটা বলতে? চৌকো বাস্তু, হ্যাঁ, এইটাই। হুম। বাস্তুটা যদি শুরু গোল হয়, গোল বাস্তু এরকম বিক্রি হয়? মাঠ তাও ধরো মাটি- গোল অ্যাপ্রক্স আচ্ছা, হয়ে গেছে কোনো কারণে, হুম, বাস্তুর টেরা বেঁকা বাস্তু, হুম। হ্যাঁ, হয়, হয়। টি এর মতন বাস্তু, এল এর মতন বাস্তু, হ্যাঁ, হয়। হয় না, হুম, ইউ এর মতন বাস্তু, হুম। এগুলো কি সত্যি বাস্তুর উপযুক্ত? আমার মনে হয় না। একদমই নয়। আবার বাস্তুর মধ্যে যেরকম কুম্ভ বাস্তু, হুম। গোমুখ বাস্তু, এগুলোরও ভেদ আছে। কুম্ভ বাস্তু মানে? ধরো ঢুকছো যখন, তখন হুম। ছোট মুখ, আচ্ছা, তারপরে ঢুকে গিয়ে বড় হয়ে আবার শেষের দিক ছোট হয়ে গেছে, আচ্ছা, মানে ওই কুম্ভ, ইয়ে কলসির মতো। কলসির মতন ছোট হয়ে গেছে, কুম্ভ বাস্তু। গরুর মতন মুখ, হুম। সরু, ঢুকছে যখন সরু, পাড়ে গিয়ে এরকম বড় হয়ে গেছে। তো নির্ভর করবে কোন বাস্তু কিরকম, তার ঊর্জাতে হুম। তোমার কি আসবে। মানে সেই বাস্তু হিসাবে কি মানে ভালো খারাপ আছে? একদম। কুম্ভ ভালো, গোমুখ খারাপ, গোমুখ, এরকম কিছু? গোমুখ ভালো, গোমুখ ভালো, কুম্ভ ভালো। কুম্ভও মোটামুটি ভালো, আচ্ছা, গোমুখও ভালো, কিন্তু এর উল্টোটা ভালো না। উল্টোটা বলতে? মানে গোমুখের উল্টো দিক দিয়ে যদি যাও, মানে বড় দিক দিয়ে বড় দিক ঢোকো, দিয়ে, সরু দিক দিয়ে, হ্যাঁ, তাহলে তো অবশ্যই। ছোট দিক দিয়ে ঢুকবে, বড় হয়ে জমবে, এই হচ্ছে গল্প। আচ্ছা, তোমার জিনিসটা ঢুকবে, তারপরে গিয়ে সেটা স্ফীতি ঘটবে, এরকম বাস্তুর কনসেপ্ট নেওয়া হয়েছে। আলটিমেট বাস্তুতে সেই তোমাকে যেটা বলেছিলাম, দুটো জিনিস, বায়ু আর আলোই হচ্ছে বাস্তু। হুম। এর চলন নির্ভর করবে বাস্তু কেমন হবে। এবার ধরুন আমি একটা বলছি, ধরুন আমি একটা মাঠ, জমি কিনবি, কিন্তু চারিদিকে ওর বাড়ি, ভর্তি বাড়ি, মানে সেরকম ভাবে আলোর প্রবেশ সমস্যা, জলে মানে হাওয়ার প্রবেশও সমস্যা, সেক্ষেত্রে আলো বাতাস কি করে বুঝবো? যিনি বাস্তু কেনাতে যাচ্ছেন, হুম। কিনতে যাচ্ছেন না, কেনাতে যাচ্ছেন, অর্থাৎ বাস্তুবিদ, তিনি বলে দেবেন এটা উপযুক্ত বাস্তু নয়, কিনবেন না। মানে যেই বাস্তুতে হাওয়া বাতাস ঢুকবে না সেই বাস্তু? কিছু দরকার নেই, আজকের পডকাস্ট দেখে, আজকের অনুষ্ঠান দেখে হুম। দেখে নাও, চারদিকে দোতলা বাড়ি আর মাঝখানে একতলা বাড়ি, সে বাস্তু কোনোদিনই সব থাকার পরেও আয় উন্নতি নেই। চারটে দিক তো, উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম, চারদিকে দোতলা বাড়ি, তার হুম। আমাদের চৌবাদি যেটা বলি, তার মাঝখানে যিনি আছেন তার একতলা বাড়ি, আছে, নেই। তার উন্নতি নেই। হুম। গিয়ে দেখে আসো, চোখ বুঝে তুমি গিয়ে এরকম রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বলে দেবে এই বাস্তুতে উন্নতি নেই, এই বাস্তুতে উন্নতি নেই। মানে হাওয়া বাতাসটা খুব, বাতাস আর আলো খুব ইম্পর্টেন্ট বাস্তুর জন্য। বাতাস আর আলো সব থেকে বেশি তার ইম্পর্টেন্ট। কারণটা কি? হারমোনিয়াম বাজিয়েছো কোনোদিনও? হ্যাঁ। একটা গোটা হারমোনিয়ামের কি গুলো আছে, তাই না? আর ব্লোটাকে টানা হয়, হ্যাঁ। হাওয়া দেওয়া হয়, হাওয়া আর দেওয়া কি হয়, চাপা হয়, চাপানো। তাহলে এক আওয়াজ বেরোয় না কেন? সবার আলাদা আলাদা স্বর, তাই? কেন? হাওয়ার জন্য। আচ্ছা। হাওয়ার গতিতে হুম। বাধা প্রাপ্তি ঘটে, তার স্বরের পরিবর্তন ঘটেছে। ভাইব্রেশন হয়। এই সেই রকমই হুম। বায়ু প্রত্যেকটা জায়গায় চলে, হুম। তার বাধাতে তার স্বরের পরিবর্তন হয়। আচ্ছা। সেই স্বর তোমার জন্য উপযুক্ত হলে তাহলে উপযুক্ত বাস্তু, সেই স্বর তোমার জন্য উপযুক্ত না হলে অনুপযুক্ত বাস্তু। যেরকম একটা ভাগাড়ের পাশ থেকে আমি যদি হেঁটে যাই, হুম। তাহলে কি করবে? গন্ধ, নাক বন্ধ করবো অবশ্যই। হ্যাঁ, তাহলে তার স্বর তোমাকে নাক বন্ধ করতে বাধ্য বাধ্য করবে। করছে, ঠিক। বুঝতে পেরেছো? ঠিক সেই রকমই এই সেন্সটা কোনটা নিল, তুমি বন্ধ করলে নাকটা,
নাকি তোমার ব্রেন তোমার হরমোনিক্যাল সিকোয়েন্স সেটাকে তৈরি করালো, কোনটা? ব্রেন হরমোনিক্যাল সিস্টেম। ঠিক সেই রকমই ওর যে স্বর তৈরি হয় তখন আমার ব্রেন সেটাকে অ্যাবজর্ব করে হরমোনিক্যাল সিকোয়েন্স তৈরি করে, আমি খিটখিটে হয়ে যাই, আমি লেথার্জিটিক্যাল হয়ে যাই, আমি সুইসাইড করতে যাই, আমি বদরাগী হয়ে যাই, সবকিছু সেইখানেই তৈরি হয়। এটা নির্ভরই করে বাস্তুর স্বর কিরকম চলছে, বাস্তুর ঊর্জা আলো কিভাবে ঢুকছে। বাস্তুতে কখনো কোনো বড় জিনিসের ছায়া পড়তে নেই। সেটা যে কোনো জিনিস হোক, মানে সেটা গাছ হতে পারে, গাছেরও ছায়া পড়তে নেই, সেক্ষেত্রে কি গাছটা কেটে দিতে হয়? আচ্ছা, বলো তো, মন্দিরের বাস্তুতে মন্দিরের ওপরে পজিটিভ না মন্দিরের ভিতরে পজিটিভ? মন্দিরের উপরে না মন্দিরটা, হ্যাঁ, এই মন্দিরের ওপরটা পজিটিভ না মন্দিরের ভিতরটা পজিটিভ? ভেতরটা। তাহলে ওপরটা? উপরটা তো ছায়া। মন্দিরের ওপরটা মানে পুরো মন্দিরটা যেটা আমরা দেখি, হ্যাঁ, হ্যাঁ। মন্দিরের সব না মন্দিরটাকে, হ্যাঁ, হ্যাঁ। এই যে মন্দিরের ডায়াগ্রামটা পজিটিভ না মন্দিরের ভিতরে যে ঢুকেই তখন সেটা পজিটিভ? ভেতরটাই আশা করি। তাহলে মন্দিরের ভেতরে যদি পজিটিভ হয় তাহলে ওপরটা কি? জানা নেই না, উপরটাই পজিটিভ হওয়ার কথা। যদি আলো বাতাস তো উপরেই ওপরটা যদি পজিটিভ হয় তাহলে ভেতরটা কি? যেখানে বিগ্রহ আছে, যেখানে আমরা গিয়ে বসি, সেটা কি? ঠিক কি ঠিক? জানি না, সেটা জানা নেই। বলতে হবে ভেবে, জানো না বললে তো হবে না। তোমার থ্রুতে লোক জানছে, তাই তোমাকে তো জানতে হবে একদম কোনটা ঠিক, অর্থাৎ কোনটা পজিটিভ। পজিটিভ ভেতরটাই, মন্দিরের ভেতরটাই পজিটিভ। তাহলে ওপরটা কি? পজিটিভের উল্টো নেগেটিভ। একটাই জিনিস, পুরোটা তো কোনোদিন পজিটিভ হয় না। মন্দিরের উপরটা নেগেটিভ হয় একদম। তাই মন্দিরের ছায়া যদি কারোর বাস্তুতে পড়ে সেটা ক্ষতিকারক। আচ্ছা, মানে পাশের বাড়িতে মন্দির আছে, সেটার ছায়া যদি আমার বাড়িতে পড়ে সেটা বাস্তু দোষ হয়ে যাবে। আচ্ছা, আর এই যে মন্দিরের, অনেক মন্দিরে দেখেছি মন্দিরের উপরে অশ্বত্থ গাছ বা বট গাছ আছে, সেক্ষেত্রে কি করে হলো? কি করে হলো? লাগানো হয়েছে গাছ বা ছিল। মন্দিরের ওপরে? না না, মন্দিরের উপরে ছায়াটা পড়ছে, মন্দিরের উপরে না। মন্দিরের উপরে ছায়া? হ্যাঁ, তাহলে কি হলো? আরো বেশি নেগেটিভ। নেগেটিভের মধ্যে তুমি নেগেটিভ জিনিসকে দিলে, সেটা তো নেগেটিভই হবে। তুমি এখনকার বাস্তু আর আগের বাস্তুকে তুলনা করতে পারো না। এখন 1 কাঠা জমিতে মন্দির হয়ে সবকিছু হচ্ছে, আর আগে 1 বিঘা জমিতে মন্দির হতো। সেজন্য মন্দিরকে কিভাবে করা হতো? মন্দির মাঝখানে আছে, মন্দিরের চারপাশে সব জিনিসপত্র বসার জায়গা, সবকিছু। মন্দিরের ছায়া অন্যের বাড়িতে পড়তো না। এখন তো মন্দির এমনি এমনি, তার ছায়া তো পড়বেই, আর বাস্তু দোষ হবেই। সেই ক্ষেত্রেতেই তো একটা মানুষকে ডেকে নিয়ে যাওয়া হয় অনেক কিছুর বিচার করার জন্য। বাস্তুর ভেদ, বাস্তু কি, কিরকম, বাস্তুর চারপাশ কিরকম, বাস্তুর দিক কোন দিকটা ঠিক আছে, সে তার রাস্তা কিরকম, বাস্তুতে রাস্তা আছে কিন্তু সেই রাস্তাটা যে তার জন্য কতটা উপযোগী সেটা দেখার ব্যাপার আছে। বাস্তু কতটা ঘুরে গেছে, দিক অনুসারে কতটা ঘুরে রয়েছে, সেই অনুসারে রাস্তা কি অবস্থায় রয়েছে, বাস্তু কোন দিক ঘুরেছে, কতটা ঘুরেছে, সেটার জন্য যাতায়াতের রাস্তার কতটা পরিবর্তন ঘটছে, সেগুলো সবকিছু দেখতে হয়। বাস্তুর সামনে কোনো রকম বড় কিছু অবস্টাকেল আছে কিনা, বাস্তু থেকে বেরোবার সময় কোনো অবস্টাকেল আছে কিনা, সেগুলো সবকিছু দেখতে হয়। আচ্ছা, যে বাস্তুবিদ যাচ্ছেন উনি, ঠিক আছে, উনি মৃত্তিকা দেখে বললেন, ব্রাহ্মণ সূত্র সবকিছুই বুঝলাম, কিন্তু ধরুন বহু বছর আগে কাউকে খুন করে বা কোনো কিছু করে সেই মাটির মধ্যে চাপা দেওয়া হয়েছে, কেউ জানে না সেটা, সেটা অনেকদিন আগে, তার কোনো অংশ নেই, হয়তো হাড় গোড় আছে ভেতরে, সেক্ষেত্রে কি বাস্তুবিদ বুঝতে পারবেন কিভাবে সেটা? খাতা কলমের বাস্তুবিদ হলে বুঝবেন না,
হুম। তিনি যদি সত্যিকারের বাস্তুবিদ হন হুম। তাহলে তিনি সেই মৃত্তিকাকে হাতে ধরে বুঝতে পারবেন। তিনি যদি আধ্যাত্মিক জগতের সঙ্গে যুক্ত হন হুম। তাহলে তার রাস্তায় যেতে যেতেই ইন্ডিকেশন শুরু হয়ে যাবে যে যেখানে আমি যাচ্ছি সেখানে কিছু সমস্যা আছে। হুম। তিনি যদি পা রাখেন সেতেও বোঝা যাবে। আচ্ছা। দুভাবে বাস্তুকে বোঝা যায়। কখনো নার্ভ ধরেছো? হ্যাঁ। ধরে দেখবে ভালো করে, নার্ভ 3টে তালে চলে। হুম। 3টে তালে? আচ্ছা। বাত, কফ, পিত্ত 3 তালে চলে। আচ্ছা। সিধে, বক্র, হুম। ঊর্ধ্বনিচ হুম। তাল গুরুদেব হাত ধরে ধরে শেখাবেন, তুমি বুঝবে না এমনি, হুম। তবু বোঝা যায়। হুম। নার্ভ 1, নার্ভ 2, নার্ভ 3 হুম। অর্থাৎ কোন আঙ্গুলে বসছে হুম। সেই অনুসারেও বোঝা যায় বাস্তু ঠিক কিনা। অর্থাৎ তুমি বাস্তুতে গিয়ে বাস্তুর মাঝে দাঁড়িয়ে নার্ভ ধরবে, কার নিজের নার্ভ? নিজের নার্ভ ধরবে, কোন নার্ভ কাজ করছে 1, 2, 3 সেই নার্ভ অনুসারে বাস্তু তোমার জন্য ঠিক কি বেঠিক। এক, একটু কঠিন হলো ব্যাপারটা। আর একটা সহজ ব্যাপার আছে। যেদিন তুমি বাস্তু দেখতে যাবে সেদিনের আগের দিন রাত্রিবেলা সংকল্প করে ঘুমোতে হবে, আমি বাস্তু দেখতে যাব, ইউনিভার্স তুমি আমাকে, প্রকৃতি যেটা, তুমি আমাকে জানাবে, এবং নিজের দেহতত্ত্বকেও সেটাই বলতে হয়। ঘুম থেকে উঠবে, ওঠার পর দেখবে এখানে এই নাকের নিঃশ্বাস একটি দিকে বইছে, বেশি বয়। হ্যাঁ। সেই নিঃশ্বাস বওয়া যেদিকে হবে সেটাকে মাথায় রেখে যাত্রা করবে সেই নিঃশ্বাসে যখন বাস্তু দেখতে যাবে। বাস্তুতে পা দেওয়ার সাথে সাথে যদি সেই নিঃশ্বাসের স্বরের পরিবর্তন ঘটে তাহলে এই বাস্তু তোমার জন্য নয়। এটা কি বাস্তুবিদ করবে না বাস্তুর মালিক করবে? বাস্তুর মালিকই এমনি দেখতে পারে। নিজে? বাস্তুবিদ তো বিদ, তিনি তো জানেন সবকিছু, তিনি তো সবকিছুই দেখবেন। আচ্ছা। স্বাভাবিক। আচ্ছা। যারা বাস্তুবিদ নন হুম। তারা এটা দেখবে আচ্ছা। এটা আমার জন্য উপযুক্ত কিনা। কারণ একটা বাস্তুবিদকে নিয়ে যাওয়া মানে সে টাকা নেবে। হুম। এবার কত জমি আমি দেখাবো, আগে তো আমাকে পছন্দ করতে হবে হুম। যে আমি এই জমিটা পছন্দ হলো, এবার একজন বাস্তু বিশেষজ্ঞকে নিয়ে আসি, তিনি দেখে বলুন যে এটা ঠিক কিনা, ঠিক নেই বল। একদম। তাই না? হুম। তো তিনিও আমার সঙ্গে দেখতেই থাকবেন, আমি তো 100টা জমি দেখবো, হুম। তাহলে তাকে 100টা জমির ফিস দিতে হবে আমাকে, হুম। সেটা তো হবে না। আমি 3-4টে জমির মধ্যে হুম। কোনটা নেব সেটা তিনি সিলেক্ট করে দেবেন। আচ্ছা। তো যদি মাটির তলায় এরকম কোনো জিনিস থাকে, অর্থাৎ যেখানে নেগেটিভ ঊর্জা আছে, হুম। তো তিনি বাস্তুতে দেখে বুঝতে পারবেন। বাস্তুতে পা দিয়ে বুঝবেন, স্বরের পরিবর্তন হয়, তার সেন্সের পরিবর্তন হয়, হুম। নার্ভের পরিবর্তন হয়। এছাড়াও বাস্তুকে আরো একভাবে অনেকে দর্শন করেন। যজমানের অর্থাৎ ক্লায়েন্টের 1 হাত সমান করে বাস্তুকে গর্ত করা হয়, 1 হাত 1 মুষ্টি। 1 হাত মানে 1 হাত মানে এটা? যার যেরকম, যার মালিক হবে তার 1 হাত 1 মুষ্টি হুম। বাস্তুকে গর্ত করে, হুম। ঠিক আছে, তার মধ্যে জল দিয়ে হুম। জিনিস ছেড়ে দেখা হয়। আচ্ছা। কোন দিকে ঘুরছে তার উপরে বলা যায়, ক্লকওয়াইজ কি অ্যান্টি ক্লকওয়াইজ এর উপর। অনেকে বলতে পারে হাওয়া চলবে যেরকম, সবই তো একই গল্প। সেটাই। আবার হাওয়াই তো, হাওয়া বাতাসে। আবার বাস্তুতে গর্ত খুঁড়ে আবার মাটি ভরাট করেও যদি মাটি অনেক বেশি এক্সট্রা থাকে, সেখানে বোঝা যায় যে বাস্তু সেটার জন্য ভালো কি ভালো না। মানে মাটি খুঁড়লাম, সেই মাটিটা আবার যখন আবার ভরাট করব, বেশি হয়ে যাবে। তার উপর নির্ভর করবে বাস্তু কতটা ভালো কতটা খারাপ। আচ্ছা। তো বাস্তুকে দেখার জন্য, বিচার করার জন্য অনেকগুলো ব্যাপার, এই ভালো মন্দ বিচার করার জন্য অনেকগুলো ব্যাপার আছে। এবার হতেই পারে মাটির তলায় হাড় আছে, এবার তো আমি জানি না, বা প্রচুর নিচে হাড় আছে, তো যেটাকে যদি
সেখানে রেকটিফাই করার রাস্তা থাকে তাহলে রেকটিফাই করা হবে, নাহলে বলবে ক্যান্সেল। রেকটিফাই করা কি সম্ভব হয়? মেয়েরা রাগ করবে না, কেউ আবার ওই সাইলেন্ট বাজিয়ে কি যেন সাইলেন্স না কি বলে সেইটাকে বাজিয়ে দিও না, হুইসেল যেটা। অনেকে দেখবে এখানে ঠোঁটটাকে কাটিয়ে কুটিয়ে অন্যরকম করে, হ্যাঁ নাকটাকে কাটিয়ে কুটিয়ে অন্যরকম করে, সার্জারি করে, সেটা কৃত্রিম। আসলটা আসলই। হ্যাঁ, কৃত্রিমের মধ্যেও কিছু পরিবর্তন করার প্রয়োজন হয়, কিন্তু জিনিসটা থাকা অবস্থায় তুমি তার প্রতিকার করে জিনিসটাকে না বের করে তার উপরে যদি থাকো, তার কুপ্রভাব তোমাকে ভোগ করতেই হবে। আচ্ছা। এবার সেটাকে খুঁড়ে তুমি বার করে নিতে পারলে তাহলে কোনো অসুবিধা নেই। মানে যদি সেটা খুঁজে পাওয়া যায়। হ্যাঁ, খুঁজে পাওয়া যায়। ওর জিনিস আছে, যেরকম বাস্তুতে অনেকে অনেক কিছু বলে, আমরা যে লেবু ধরে কাজ করি সেখানে সেটা ঘুরতে থাকে, অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরবে, তখন ধরে রাখলে ও অ্যান্টি ক্লকওয়াইজ জোরে জোরে ঘুরতে থাকবে। তো ওইটা আইডেন্টিফাই করা যায় এরিয়াটা কতটা আছে, সেখান থেকে ওই লেবুটাকে যেখানে নেবে, যেখানে সব থেকে বেশি গিয়ে একটা পিক আপ নেবে, সেই এরিয়াটাকে তুমি যখন ঘুরবে তখন সেখান থেকে তুমি জিনিস পাবে। এবং এই জিনিস পাবে এরকম ব্যাপার নেই, এই আমার বাড়িতে আমি বহুবার আমরা করেছি, যারা আমার বাড়িতে আমার সঙ্গে যারা থাকে তারা তো প্রচুর পরিমাণে, ওটা মজার জিনিস। কি হয়, নানা রকম লোক নানা রকম ভাবে আসে, তো ক্লায়েন্ট সেজে আসে, এসে একটু পুঁতে দিয়ে গেল, আচ্ছা, রেখে দিয়ে গেল, হ্যাঁ খারাপ করে দিয়ে। ও আমার কোনায় বাড়িতে মাঝে মধ্যেই তুলসী গাছের ওখানে পুঁতে পুঁতে দিয়ে যায়। আচ্ছা, ঠিক আছে, আবার ওপরে চলে যায়, ছাদের টবের মধ্যে পুঁতে দিয়ে যায়। আপনার বাড়িতে? হ্যাঁ হ্যাঁ, আমার বাড়িতে প্রচুর হয়েছে। কি করে সাহস পাওয়ার কিছু নেই তো, কোনো তান্ত্রিক পিছনে লাগবে, এর অনেক ক্লায়েন্ট হয়েছে, প্রচুর ক্লায়েন্ট বেস, তাহলে যেতে হবে। যদি এখন ছেড়ে দাও না, আমার এই ফেসবুক দেখে দেখো তো কতগুলো নকল ফেসবুক বানিয়েছিল। হ্যাঁ, সেটার জন্য তো আমরা রিপোর্ট আসাম থেকে আমি রিসেন্ট আজকে নাম্বার দিতে আমি ফোন করছি, সুইচ অফ ছিল, আসামের, আসামিয়া ভাষা বলছে, দিল্লির, বাংলাদেশ, আমার ছবি ওখানে, তো আমার নাম কোথাও, আমার ছবি সবকিছু সমেত, আমার ভিডিওগুলোকে পোস্ট করছে। আমি এখন বুকিং নাম্বার দিয়েছিলাম, সেটার উপর ওর নাম্বারটাকে স্ট্যাম্প করে। এবার আমাকে বুকিং নাম্বার, নড়া বুকিং নাম্বার দিতে হবে, যেটা এরকম এরকম ভাবে ভিডিওর মধ্যে চলবে, ভিডিওর মধ্যে লাফালাফি করবে, ডান্সিং করবে, সেই আমাকে এখন ওটা করতে হবে, এরকম অবস্থা হয়ে গেছে। তো সেটা দিচ্ছে, সেরকমই নকল ব্যাপারটা, তো নকল তোমাকে দেখতে হবে, বুঝতে হবে। বাস্তুর ক্ষেত্রেও সেরকম ভাবে তোমাকে বুঝতে হবে যে তোমার এই জিনিসটা কতটা কার্যকর হচ্ছে। আচ্ছা, সেটা তো নয়, বুঝলাম যে আমি খালি জমিতে গেলাম, খালি জমি কিনছি, বাড়ি করব, সেক্ষেত্রে আমি বাস্তুটা দেখলাম। অনেকে তো রেডিমেড বাড়িও কেনে, সেক্ষেত্রে বাস্তু কিভাবে বুঝবে? কেন করতে যাব, প্রথম প্রশ্ন। কেন করতে যাব, তাহলে উনি বাড়ি বিক্রি করছেন তাই আমি কিনবো, কেন বিক্রি করছে? আর্থিক সমস্যা থাকতে পারে কারো। হ্যাঁ, উত্তর দিয়ে দিলে। আচ্ছা, সমস্যা, ঠিক পেয়ে গেলে তো উত্তরটা। কিনবে কি এবার তুমি আর বাস্তুটা? তাহলে তোমার কাছে উত্তর ছিল, তুমি সেটা কখনো নাড়িয়ে দেখোনি। না, অনেকে এরকম থাকে যে ছেলে মেয়ে বাইরে চলে, একটাই সন্তান বাইরে চলে গেছে, তারা শিফট করে যাচ্ছে, কোথায়? মানে তার মেয়ের কাছে শিফট করে যাচ্ছে, সেই টাকাটা ফিক্সড ডিপোজিট করে দেবে, সেক্ষেত্রে তাহলে ভালো। সেটা মানে সেটা তার ক্ষেত্রে ভালো কিনা সেটা কিভাবে বুঝবে? তার অলরেডি বাড়ি করা, সেই বাস্তুতে যিনি ছিলেন, তার হাজবেন্ড, ওয়াইফ, সন্তান, সন্তানকে জন্ম দিয়েছেন, সন্তান বড় হয়েছে, বিদেশে বা কোথাও বাইরে বড় পোস্টে চাকরি করছেন, সেখানে বাড়ি বানিয়েছে, তারা এ বাড়ি ছেড়ে সেই বাড়িতে চলে গেল। কোথায় গেল প্রশ্ন? বৃদ্ধাশ্রম, অন্য কোনো জায়গায়, না সন্তানের কাছে? ধরুন সন্তানের কাছে গেল, ধরলাম সন্তানের কাছে গেল, তাহলে তার জন্য ভালো, কারণ সন্তান থেকে মা বাবা আলাদা হলে না,
তাহলেই বাস্তু ভালো। হুম, ধরলাম এবার তিনি বৃদ্ধাশ্রমে চলে যাচ্ছেন, বাচ্চা দেখে না, হুম, তাহলে ভালো ভালো, অভিশপ্ত। উত্তর পেয়ে গেলে? হুম, উত্তর সবই আমাদের কাছে আছে, আমরা ঘাটিয়ে দেখি না। আমরা ঘাটিয়ে দেখি না। তাহলে কোন বাস্তু কিনবে? তৈরি করা বাস্তু কিনবে কি কিনবে না হয়ে গেল। হুম, আর অনেকের প্রশ্ন, আচ্ছা বাড়িটা বানিয়েই বিক্রি করে, হুম, অনেকে আছে না ওই যে কি বলে, প্রমোটার। না হ্যাঁ প্রমোটাররা সব ওই ই করে বাড়িগুলো, এমনি এমনি বাড়িগুলো বানায় হুম, দিয়ে বিক্রি করে বাংলো, হুম, সেখানে বাস্তু দেখার ব্যাপার আছে। হুম, বাস্তুবিদ গিয়ে বাস্তু দেখবেন, তারপর বাস্তু নেওয়া কি না নেওয়া সেটার উপরে। কারণ বাস্তুর অনেকগুলো জিনিস আছে। হুম। তুমি স্বরকে কোথায় চাপবে, স্বরকে কোথায় ছাড়বে, স্বর বলতে আলো বাতাস, বায়ুকে বায়ুকে আলোকে কোথায় চাপবে কোথায় ছাড়বে তার উপর নির্ভর করবে। বায়ু তো ঢুকবে, হুম, তোমার বাড়িটা বানানো হয়ে গেছে, এবার তো বায়ু ঢুকবে। হুম, বায়ু ঢুকবে কোথা থেকে? হুম। সে রাস্তা হয়তো তোমার তিনটে রাস্তা আছে, হুম। বায়ু কোন দিক দিয়ে ঢুকবে সেটাও তো তিনি নির্ধারণ করে দেবেন। আচ্ছা, বায়ুর যে লম্বা স্তরটা, ধরো উত্তর দিক, পুরো উত্তর দিকটা যে কোনো দিক দিয়েই ঢুকবে, না উত্তর দিকের এতটা বাদ দিয়ে এতটাতে ঢুকবে? ডিগ্রি থাকে কিছু। ধরে নাও হুম, এতটা বাদ দিলাম, যে এতটা বাদ দিলাম, হুম। তারপরে এতটার মধ্যে আর আবার এতটা বাদ, হুম, এর মধ্যেই বায়ু ঢুকবে। হুম। বায়ু ঢুকবে মানে মানে ও আহ, মানে কি বলে, ওপেনিং গেট যেটা, সদর সদর দরজা। দরজা। তাহলে সদর দরজা কোনটা হবে হুম, সেটা নির্ভর করছে তার উপর। হুম, তিনি বিচার করে বলবেন তাহলে এই দিকটার জন্য তোমাকে দেখতে হবে হুম, যে সেই দিকে কি তোমার রাস্তা আছে। যেরকম আমার বাড়ির ক্ষেত্রে আমার ক্রিয়া করে তার রেমেডি করা হয়ে রয়েছে। হুম, আমার অগ্নিকোণ থেকে বেরোনো কিন্তু পূর্ব দিক, হুম। রেমেডির থ্রু আমি আজকে এই জায়গায় এসেছি। আচ্ছা, আজকে আমি যখন এই বাড়িকে ছেড়ে অন্য জায়গায় যাব, এই বাড়ি যখন বিক্রি করব, তখন সেই মানুষের সেই ঊর্জাটা তৈরি করা আছে। যদি এটা নন রেমেডিক্যাল পার্ট হতো হুম। তাহলে তাহলে ওদিকে কি দরজা হতো না। তাহলে অগ্নিকোণে দরজা, ভালো অগ্নিকোণে দরজা, অগ্নিকোণের দরজা সেটাই ভালো যেটা পূর্ব দিকের দিকে হবে, আচ্ছা, দক্ষিণ দিকের দিকেরটা না। আচ্ছা, মানে পূর্ব দিক ঘেঁষা যেটা হবে। হুম, অগ্নিকোণ তো পূর্ব পূর্ব দিক আর দক্ষিণ। দক্ষিণ দিক, দক্ষিণ দিক দক্ষিণ দিক এই দুটো মিলিয়ে হয় অগ্নিকোণ। দক্ষিণ দিকের কোণা থেকে পূর্ব দিক, হুম, দক্ষিণ দিকের কোণা থেকে দক্ষিণ দিক, এটাকেই একটা মেজার করে তারপরে হয় তার অগ্নিকোণ। হুম। তো তার যাত্রা কি দক্ষিণ দিকে হচ্ছে নাকি তার যাত্রা পূর্ব দিকে হচ্ছে, আচ্ছা, এটার উপর নির্ভর করবে হুম, সেই বিষয়গুলো। তো সেরকমই তোমার বাড়ির দরজা কোন দিকে হবে এটা ব্যাপার করে। তোমার বাড়ির জল কোন দিকে বেরোবে এটা নির্ভর করে। তোমার বাড়ির চারপাশে কি অবস্থা আছে সেটা নির্ভর করে ধনাত্মক না ঋণাত্মক। হুম, ধনাত্মক হলে একরকম, হুম, ঋণাত্মক হলে আর এক রকম। তোমার যে জমি আছে সেই জমিটা কি তোমার জন্য আছে? হুম। তোমার যে জমি আছে সেই জমিটার ঊর্জা কি? তোমার জমিতে তুমি মাটি ফেলবে, সেটা কি মাটি ফেলবে? কারণ প্রত্যেক বাস্তুতেই মাটি ফেলার দরকার আছে, নিজের জাতীয় অনুযায়ী। নিজের মতন করে তৈরি করার জন্য। খুব কম যে হ্যাঁ চলো এটাই ঠিক আছে, হুম, খুব কম। কারণ হয় না বাস্তু সবসময় ফ্ল্যাট হয়, হুম, স্ট্রেট। হুম, খুব কম যে ঢাল বাস্তু হয়। হুম। তো সেই জায়গাগুলো তোমার দেখবার বিষয় আছে যে বাস্তু তোমার কি কি অ্যাঙ্গেলে কি কি অবস্থায় রয়েছে। তারপর তো তার ঘর, তার জানালা, তার দরজা, তার সিঁড়ি, বাড়ির বাইরের রং, বাড়ির ভিতরের রং, কোথায় ই বসাবো, আলমারি বসাবো, কোথায় খাট বসাবো, কোথায়
বেসিন বসাবো, কোথায় ইলেকট্রিকের জিনিস রাখবো, কোথায় ইলেকট্রনিক্স গুডস রাখবো, কোথায় রান্নাঘর করব, কোথায় ঠাকুর ঘর করবো, তারপরের বিষয় যেটা আমরা বাস্তু সারাক্ষণ লাপাই ওটা দেখে, হুম। ওটা বাস্তু নয়, ওটা ওটা তো বাস্তব। রেমেডিক্যাল পার্ট, যে এটা এখানে রাখো এটা ভালো, হুম, অর্থাৎ তুমি এটা রাখো তোমার মঙ্গল হবে, হুম। ওটা কৃত্রিম রেমেডিক্যাল পার্ট। remedical। মানে ওই আমাদের যেরকম অ্যাস্ট্রোলজি প্রথম বাস্তুটা আমার জন্য ঠিক কিনা দেখতে হবে। একদম। ধরো তোমার মধু শুট করে না, হুম, হতেই পারে, হুম, এবার তোমাকে কেউ বললো রোজ মধু খাবে রোগা হবে, হুম। তাহলে কি হবে? খেলে অ্যালার্জি হবে, ইনফেকশন হবে, সমস্যা হবে। তাহলে আগে জানতে হবে তো তুমি কি, হুম, আর যেটা খাচ্ছ সেটা তোমার জন্য ঠিক কিনা। হুম। তারপর তো তুমি দেখবে গোলাপ ফুলের মধু না ধান ক্ষেতের মধু না সর্ষে ক্ষেতের মধু, সেটাই, তারপর যাবে না। একদম একদম। তাহলে তার প্রকারভেদ দেরি আছে, আগে সাবজেক্টটা তোমার ঠিক কিনা তোমার জন্য সেটা দেখো। হুম। সেরকমই বাস্তুটা কি হুম। সেটা আগে দেখতে হয় যে বাস্তুটা এর জন্য ঠিক কিনা, তারপর তার হিসেব। সেজন্য বারবার বাস্তুর মাটি খুব বেশি দরকারি হয়, দুটো জিনিস, বাস্তুর মাটি হুম, আর বাস্তুতে ওই যেটা বললে হুম, যে কোনো নেগেটিভ জিনিস আছে কিনা, হুম। এ দুটো সব থেকে বেশি দরকারি। 3 নম্বর হচ্ছে বাস্তুর চারপাশ, হুম। কি আছে, কি ছায়া পড়ছে? 4 নম্বর বাস্তুতে ঢোকার জায়গা বেরোবার জায়গা। হুম, জল। তাহলে ঢোকার জায়গা তো আমার হলো, বেরোবার জায়গা আর বাতাসের বেরোবার জায়গা। জলের। জলের, আচ্ছা। জল তো বেরোবে, জল তো আর ঢোকে না, না, আমরা ঢুকি, হ্যাঁ, জল বেরিয়ে যায়। বেরো, এ ঢোকার জায়গা আর বেরোবার জায়গা হুম, এটা ঠিক আছে কিনা, হুম। তারপর বাস্তু। সেটা তো নাই বুঝলাম যে জমি কিনলাম, বাড়ি করলাম, সেক্ষেত্রে আজকের দিনে তো মানে বাড়ি ভেঙে ফ্ল্যাট করা হচ্ছে, তাই না? প্রমোটাররা বড় লোকের বস্তি। একদমই তাই। কিন্তু সেক্ষেত্রে বাস্তু কি কাজের? কেননা ওই বাড়িতে ব্রাহ্মণ, ওই ফ্ল্যাটে ব্রাহ্মণও আছে, শূদ্রও আছে, ক্ষত্রিয়ও আছে, সব রকম জাতি আছে। এবার সবার ঘরের মেন গেট আলাদা দিকে, তো সেক্ষেত্রে বাস্তু কিভাবে বুঝবো? মেক ওভার বোঝো? হুম, যেটা আমরা পার্লারে গিয়ে করি। হুম, দেখবে বিয়ের দিন হ্যাঁ, কনেকে খুব সুন্দর লাগে, বৌভাতের সকালেই কোণে পাল্টে যায়, একদম। কেন পাল্টে যায়? মেকআপ কমে নেমে যায় তাই। ঠিক সেই রকমই ফ্ল্যাটের বাস্তুও সেরকম, মানে করে লাভ হয় না কিছু, আলটিমেটলি দেয়াল হেভি, রং হেভি, দিক ভেদ সব সব করে ফেললো। ওটা প্রথম প্রথম ওই ওর মেকআপ অর্থাৎ ওর প্রভাব যেই কমে যাবে তারপরে সব জায়গায় এখানে বারবার দৌড় হচ্ছে এটা থেকে বাঁচতে তান্ত্রিকের কাছে, আমার বাস্তুতে কেউ কিছু করে দিয়েছে, আমার বাস্তুতে কুটকাট আওয়াজ হচ্ছে, আমার আগে ভালো ছিল এখন পয়সা করি নেই, কারণ ওর শেষ হয়ে গেছে, খেয়ে নিয়েছে তো ওকে। সেটাই। ওর যে ওই মেকআপটা ছিল সেটা যতক্ষণ আয়ু ছিল ততক্ষণ অব্দি ওর জন্য ভালো ছিল, হুম, তারপরে তো শেষ, হুম। ব্যাস তারপরেই আর ওই ফ্ল্যাট কাজে লাগছে না। সেটার কোনো মানে পার্মানেন্ট সলিউশন নেই। কি করে হবে? বাস্তু যখন আবিষ্কার হয়েছে তখন তো ফ্ল্যাট বাড়ি ছিল না, হ্যাঁ। অর্থাৎ যে তত্ত্বের ওপরে হুম, বিল্ডিং গৃহ নির্মাণ হতো হুম, সেই তত্ত্বের ওপরে তো এটা নয়। হুম। তাই সেই জন্যই পুরো বিল্ডিং এর মধ্যে কারোর জন্য ভালো কারোর জন্য খারাপ। মৃত্তিকা তোমাকে কি ঊর্জা দিচ্ছে, বাস্তু নির্মাণ তোমাকে কি ঊর্জা দিচ্ছে, 50-50 হয়। বাস্তু দুটো ভাবে চয়ন হয়। হুম, এই 50% এর মধ্যে প্রথম 50% হচ্ছে মৃত্তিকা, হুম। আগম নিগম অর্থাৎ ঢোকা বেরোনো, বাস্তুর ঢাল, সবকিছু, বাস্তুর ছায়া, ধনাত্মক ঋণাত্মক এগুলো। এরপরে 50% হচ্ছে বাস্তু তৈরি। এই 50% কেও দুভাগে ভাগ হয়। এরকম বিরিয়ানি বানালেই বলে খাবে এর কোনো গ্যারান্টি আছে? না। ঠিক সেই রকমই ধরে নাও পায়েস রান্না হয়েছে, হুম, ঠিক আছে, আর তোমার হাতে পুরোটাই তেঁতুল বা লেবু দেওয়া আছে, নষ্ট, ওটাই নষ্ট। বুঝে গেছো? হুম, তাহলে আমরা ঘর বানালাম সব নিয়ম মাফিক। হুম। একটা রেমেডি কিছুক্ষণ আগে আমরা শুরুতে বলেছিলাম হুম,
যে হেড অফ দ্য ডিপার্টমেন্ট হ্যাঁ। কোথায় বসবে, হুম। এইটাই যখন ক্যান্সেল হবে হুম। তখনই বাস্তুতে দোষ আসা শুরু করবে। হুম। দোষ আসলো কোথায়? খাদ্যস্থানে, যেখানে আমরা আহার গ্রহণ করছি, সেটা নিয়ম অনুসারে আহার গ্রহণ করার জায়গায় রইল টেবিলটা, কিন্তু সেখানে হেড অফ দ্য ডিপার্টমেন্টের টেবিলটা নেই, আইডেন্টিফিকেশন নেই। সেই বাস্তুতে আইডেন্টিফিকেশন আসবে না। সবাই রাজা, রাজার দেশে আমরা আমরা সবাই রাজা। সেখানে দেখবে আইডেন্টিফিকেশন নেই। ছেলে বলবে আমার বাবাকে কাট দিলে কেন, আমাকে দিয়ে গেলেই তো হয়ে যেত। বাবা বলবে তুই কেন ছেলেকে দিলি, আমাকে দিলেই তো হয়ে যেত। মানে ছেলে বলবে তুমি বেশি কথা বলো না, তুমি বসো, সবাই আর নিজের বাবা বলবে অস্তিত্ব নিয়ে লড়বে। ছেলেকে তুই বেশি কথা বলিস না, বস চুপ করে। সবাই নিজের অস্তিত্ব নিয়ে লড়াই করবে। হ্যাঁ, শুধু একটা খাবার টেবিলের সমস্যায় সেখানে বাড়ির কাজের লোকও মালিক হয়ে যাবে। হুম। খাবার টেবিল একটা প্রবলেম। দেখতে হলে যার যার বাড়িতে এই জিনিস আছে দেখে আসো, আর কারোর মেলাতে হলে আজকে আমার কথা অনুসারে দেখতে দেখতে মিলিয়ে নাও ব্যাপারটা তার ঘরে সেটা হয় কিনা। তাহলে কি হলো, আমি 50% যে বাস্তুটা রয়েছে তার মধ্যে আমি 25% যেটা ভোগ করব, সেখানে ডিসব্যালেন্স হলেই তাহলে 50-এ 25% উড়ে গেল, তাহলে রইলো 25%। ধরে নাও বাস্তুর জিনিস পুরো খারাপ আর তুমি 50% ভালো করেছো, তার মধ্যে তোমার ব্যবহারের 25%-এ তুমি খারাপ করে ফেললে, তাহলে 75% খারাপ হয়ে গেল। সেই বাস্তু তোমার জন্য আর ভালো হবে না। একদম। ফ্ল্যাট বাড়িটা সেরকমই হয় বেশিরভাগটাই, কারণ 50% তো ওর নেই, রইলো আর 50%। তার মধ্যেই কোথাও টেবিল, কোথাও বসবার জায়গা, কোথাও হয়তো বিছানার উল্টো দিকে আয়না। কেউ তো বিছানার উপর বসেই খাওয়া দাওয়া করছে। হ্যাঁ, আমার মতন লোক তো থাকেই। সর্বজ্ঞানী লোক আমি, তোমাকে আমি জ্ঞান দিচ্ছি আর আমি বিছানার উপরে বসে খেয়ে নিচ্ছি। হতেই পারে, না হওয়ার কিছু নেই। আমিও তো খেতাম, টেবিলেও খাই, বিছানাতেও খাই, হয়ে যায়, কিন্তু সেটা তো বাস্তু দোষ তৈরি করে। আচ্ছা, সেক্ষেত্রে যদি মানে দেখা গেছে এখন কিছু কিছু সরকারের নিয়ম অনুযায়ী মেয়েদের কিছু ছাড় থাকে, অনেকে মেয়েদের নামে জমি কেনে, মানে বাড়ির যে মহিলা তার নামে জমি কেনে, কিন্তু সে তো হেড অফ দ্য ডিপার্টমেন্ট নয়, মানে সে তো হেড নয়, কিন্তু বাস্তুটা তো তার নামে কেনা হলো, সেক্ষেত্রে তাহলে কি হবে? সেই মহিলাটাকে সেটা দেখতে হবে। ধরুন মা, তাহলে হয়ে গেল হেড অফ দ্য ডিপার্টমেন্ট সেকেন্ড, মানে বাবা নয়, সেকেন্ড। আচ্ছা সেকেন্ড। আর যদি তার স্ত্রী হয়? ম্যানেজার আর ম্যানেজার, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। ম্যানেজার, আচ্ছা। আর যদি ম্যানেজার না থাকলে কি করে? অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার কাজ করে, ওই প্রিন্সিপাল আর ভাইস তিনিও কিন্তু প্রিন্সিপাল। হেড অফ দ্য ডিপার্টমেন্ট। হ্যাঁ, একদম। তাহলে ঠিক আছে। সেক্ষেত্রে যদি বউকে করে, মানে মা বাবা বেঁচে থাকতে যদি স্ত্রীর নামে করে, বাস হয়ে গেল। বাস্তু খারাপ। একদম, হতেই হবে, কোনো রাস্তা নেই। দেখবে বেশিরভাগ জায়গায় এই সমস্যাগুলো তৈরি হয় এবং এই বাস্তুর খারাপের প্রভাব হেভি সুন্দর আসে। আজকের ডেটে কিছু করার নেই, তুমি বাবার নামে কিনে সেইভাবে তৈরি করে নাও যে এই বাস্তু কোনো ভাই পাবে না, আমি করেছি, মানে বাস্তুর অনুসারে তোমার নাম থাকবে, বাট এটা পুরোটাই আমার, সেইভাবে পাওয়ার তৈরি করে কেনো, হয়ে গেল। উইল করে রাখবে বাবা, সেইভাবে উইল পাল্টে দেওয়া যায়, মানে সেইভাবেই এটাই যে তুমি এই বাস্তুটা কখনো বিক্রি করতে পারবে না, তার কারণ ওইভাবে কোর্টে লেখাপড়ি করে নেবে যে এই বাস্তুর জন্য পুরো টাকা আমি দিচ্ছি, তোমার নামে কিনছি, তোমার অবর্তন, মা বাবার অবর্তন, মানে সেটা পুরোটাই আমার হবে, আর আমার মা বাবা এটা কোথাও বিক্রি করতে পারবে না, কোনো ভাই বোনদের কোথাও কিছু দিতে পারবে না, যা করব আমি। আর হয়ে গেল, এইভাবে তুমি কোর্ট পেপারে করে নিতেই পারো, অঙ্গীকারবদ্ধ হয়ে গেলেই তো হয়ে গেল। কিন্তু তুমি হেড অফ দ্য ডিপার্টমেন্ট থাকতে তুমি যদি নিজে সেই জায়গায় ফোকর দালালি করো, সেটা তো ফোকর দালালি, সেখানে বাস্তু দোষ আসবেই। এই জন্য বহু বাস্তু আছে দেখবে, কারণ নেওয়ার পরে মা বাবা ঝাপাঝাপ পড়ে যায়, শুট করলো না। বহু বাস্তু আছে যে বাস্তুতে অকাল মৃত্যু আসে। এই অনেক ফ্ল্যাট গুলোতেই আছে, দেখুন অনেক ফ্ল্যাটে ধরুন কেউ আত্মহত্যা করেছে, ঠিক আছে, হাওয়া সেই ফ্ল্যাটটা তার মানে তো পুরোটাই দূষিত না, শুধু ওইটাই হাওয়া
আচ্ছা, মানে তার প্রভাব কি বাকি ফ্ল্যাট গুলোতে পড়ে না? কম পড়বে, পড়বে, কম পড়বে, ওর ঘরে সব থেকে বেশি। আমরা বহু হোটেল আছে এরকম যাই যে থার্ড সেই ফ্লোরে, রুমটাতে থার্ড ফ্লোরে পুরোটাই ভূত চলছে কিন্তু সেকেন্ড ফ্লোরে কিছু নেই। নরমাল। আমরা বহু আছে এরকম, দীঘা তারাপীঠ প্রচুর আছে এরকম, হুম। অনেক হোটেল। দীঘা আছে, শুধু দীঘা তারাপীঠকে বদনাম করবো কেন, কাশ্মীরেও আছে, পাঞ্জাবেও আছে। কারণ আমি এরকম ভূতের সম্মুখীন হয়েছি, আমি কাশ্মীরে গিয়ে হয়েছি, পাঞ্জাবে গিয়ে হয়েছি, নিউ দিল্লিতে গিয়ে হয়েছি। হোটেলে ভূত? হোটেলে ভূত, হোটেলে ভূত শুধু ছেড়ে দাও, বাস্তু এরকম ছিল সেইখানে ভূত আছে। তো আমার ওয়াইফ ওয়াশরুমে ঢুকেছে, তো দেখবে কেন আমরা সিধে যে সিধে তাকিয়ে আছে, ডান দিকে একটা প্রভাব আছে হ্যাঁ, কিন্তু বুঝতে পারে বুঝতে কেউ পারে। কিছু একটা আছে। ও দরজাটা খুলেই বেসিন, কেন খুলেই একদম বেসিন, আর ডান দিকে হচ্ছে তোমার ডাব্লিউএস। হুম। তো পরিষ্কার বোঝা যাচ্ছে ওর উপর একজন বসে আছে। উনি ভয় চিৎকার করেননি? তখন ওই একটা মানে রেঞ্জ ছিল, মানে গেছে এসছে এরকম একটা রেঞ্জ, মোশনে চলে গেছে। মোশনে ব্যাপারটা চলে এসছে, আচ্ছা। তার হয়েছে। এবার আমরাও সঙ্গে রয়েছে, মানে সঙ্গে আছি, তো অতটা ব্যাপার হয়নি। তো ওই নেগেটিভ এনার্জি আমাদের সঙ্গে সঙ্গে ঘুরেছে, এবং ঘুরেছে, যে যে দেখেছে শেষে চেপে রয়েছে। এবার আমরা ছেলেরা ছিলাম, এবং ছেলেরা মানে সব ভারতবর্ষকে রিপ্রেজেন্ট করে এরকম খেলোয়াড়েরা ছিল আমাদের, আচ্ছা। আমার সঙ্গে। আচ্ছা। তো আমরা সব একসঙ্গে, সেইখানেও তাদের কম্পিটিশন ছিল, সেখানে তারা কম্পিটিশন কমপ্লিট করেছে। দেন আমরা বিভিন্ন জায়গায় ঘুরতে গেছি, যে ওই কৃষ্ণের জায়গা হেনা তেনা, কৃষ্ণের যে জন্মভূমি সেখানে মথুরা। গেছি, মথুরা বৃন্দাবন ঘুরে, সব ঘুরে তাজমহল ঘুরে ঠুরে রিটার্ন করছি। তো তখন আমাদের গল্প চলছে যে পিছনে ওই লোক মেয়েটা বসে আছে গাড়ির মধ্যে, ও এসছে? ও চলছে তো আমাদের সঙ্গে, মানে কাউকে ধরে নিয়েছিল? মানে না কাউকে না, ও বসেই আছে। এবার আমরা সবাই দেখতে পাচ্ছি, অ্যাকচুয়ালি আমরা এই লাইনের, মানে যেহেতু ধর আমি এই লাইনের, আমার সঙ্গে যারা যারা গেছেন, মানে যারা ছিলেন এই খেলোয়াড়রা, তারাও এই লাইনের, মানে এই লাইনের বলতে তারাও আধ্যাত্মিক জগতের সেই পাওয়ারের ব্যাপারটা তো তারা দেখতে পাচ্ছেন, বসে আছে। এবার যখন আমরা আলোচনা করছি তখন আমার ওয়াইফ বলছেন কি হচ্ছে, মেয়েদের কান তো মেয়ে আলোচনা করলে আগে শোনে, এরা মেয়ে নিয়ে আলোচনা করছে ছেলেরা। তো এবার আমরা আলোচনা করছি, সে শুনছে কান খাড়া করে, বলছে হ্যাঁ এরকম তো আমি দেখেছি ঢোকার সময়। এবার মানে ব্যাপারটা হচ্ছে এরকম, আচ্ছা, যে এটা এরকম যে আমরা একটা ভূত আছে, যে পিছন পিছন ঘুরছে। এসছে? হ্যাঁ, ও আমাদের সাথে সাথে পুরো ঘুরেছে, আগ্রা তাজমহল থেকে শুরু করে সব পুরোটা ঘুরেছে, কিন্তু গাড়ি থেকে নামে না, ও গাড়িতেই থাকে। মানে আমরা যখনই যতবার দেখেছি ও এক জায়গায় বসে আছে, গাড়ি থেকে নামে না। তারপর আপনারা এটা চলে বাস্তুর, এসেছেন? আমরা চলে এসেছি ব্যাস। মানে সেই সময় মোশন ছিল, মানে তুমি ওইভাবে না, ওই দেখেছি আমরা সুন্দর মেয়ে, এই আলোচনা একটা ভৌতিক ব্যাপার, এই আলোচনার মধ্যে, কারণ অনেক লোকের মাঝে আমরা সবাই দেখতে পাচ্ছে না, মোটামুটি না, না, ও তো আমরাই শুধু আইডেন্টিফাই করছি। আচ্ছা, তাই আমাদের কাছে ওইটা একটা খিল্লি করা ব্যাপার হচ্ছে, আচ্ছা। এরকম ব্যাপার, এই বসে আছে, এই হচ্ছে, এইরকম গল্প চলছে। তো করতে করতে আমরা চলে এসেছি, সেটাই আমাদের ওই আবার হোটেলে রিটার্ন করেছে। এবার আমি আমার ঘর থেকে তাড়িয়েছি, ও গিয়ে আর একটা খেলোয়াড়ের ঘরে গিয়ে সারা রাত উৎপাত করেছে। ওর চা ফেলে দিয়েছে ওর গায়ের মধ্যে, বাথরুমে জল ফেলে দিয়েছে, শাওয়ার চালিয়ে দিয়েছে, ওকে উৎপাত করেছে সারা রাত ধরে। তো এগুলো একটা মজার ব্যাপার। আমরা ওকে আবার পিছনে লাগলাম, তোর পিছনে লেগেছে, তোকে প্রেম করবে, নানা রকম ব্যাপার। কিন্তু এই এটা কি করে এলো, কেন এলো, এই প্রশ্ন যদি খোঁজো তখনই দেখবে এটা বাস্তু। বাস্তু যদি তোমাকে অনুমতি না দেয় তাহলে তুমি এই আইডেন্টিটি সেখানে ঢুকবে না। বাস্তু যদি অনুমতি না দেয় তাহলে এই ঘটনা ঘটবার অনুমতিও আসবে না। একদম। আচ্ছা, সেক্ষেত্রে এই বাস্তু তো শুধু বসস্থানের ক্ষেত্রে নয়, এটা কর্মক্ষেত্রেও তো হতে পারে। সব জায়গায়। ধরুন আমি কোনো কারখানা করব, সেক্ষেত্রে আমি বাস্তু কিভাবে বুঝবো, চিনবো? এটা তো তোমার চেনার নয়, এটা হচ্ছে যিনি যাবেন তার চেনার, যেটি কি বাস্তু। কারণ বাস্তুর প্রকারভেদ যেরকম লোকের জন্য হলো, অর্থাৎ ক্লায়েন্টের জন্য, সেরকম কর্মের জন্য, কর্মেরও তো প্রকারভেদ আছে। এটা কোন ধরনের কর্ম, সেই ধরনের কর্ম অনুসারে সেই ধরনের আবার বাস্তু আসবে। যেরকম ধরো
বোমগুলি বানানোর জায়গা, এটা তো ক্ষত্রিয় বাস্তু। ক্ষত্রিয় বাস্তু, হ্যাঁ। তাহলে হয়ে গেল, উত্তর পেয়ে গেলে। হুম, হুম। পূজা পাঠের জন্য মানে কারখানাই আছে, কিন্তু পূজা পাঠের সামগ্রী তৈরি হবে। ব্রাহ্মণ, হুম, জুতো, শূদ্র। ব্যাপারটা বুঝতে পেরেছো? তাহলে তো তুমি দেখো নিজে উত্তর কিন্তু দিচ্ছ, আমি উত্তর দিইনি। হুম, তাহলে উত্তর সবার কাছেই আছে, হ্যাঁ। শুধু আমরা ঘাটাই খুঁজি না, না। খুঁজি না। সেক্ষেত্রে দেখুন অনেক জায়গাতে হয় কারখানায় আগুন লেগে গেছে, হ্যাঁ, হবে বা না কেন? কারখানায় কিছু হয়েছে, সেটা কি বাস্তু দোষের জন্য হয়? একদম। আচ্ছা। অগ্নি সংযোগ, হুম, অগ্নিতত্ত্বের মধ্যে যদি অগ্নিতত্ত্বকে বেশি করে বাড়িয়ে দাও, হুম। তাহলেও তো সমস্যা। সেটা কিভাবে বাড়িয়ে দেবে? ধরো আমার যজ্ঞ হচ্ছে, হ্যাঁ, বেশ সামনে তো কি ক্যামেরা করো, হুম, ক্যামেরাটা কত গরম হয়ে যায়, হ্যাঁ, সেটা যদি আরেকটু বাড়িয়ে দেওয়া হয় তাহলে ফেটে যাবে। হয়ে গেল না উত্তর। আচ্ছা। অগ্নিতত্ত্বে যদি অত্যাধিক অগ্নিতত্ত্ব চলে আসে, তাহলে সেটারও ব্যালেন্স কিন্তু নষ্ট হয়। যেরকম শীত খুব ভালো লাগে আমাদের, হুম, বরফও ভালো লাগে, হুম। তো বরফে যখন রাস্তা বন্ধ হয়ে যায়, তখন তো যাওয়া যায় না, সমস্যা সব। তাহলে বেশি বরফও কিছু কোনো জিনিসই বেশি ভালো না। একটু উত্তর দিয়ে দিলে। একদম কোনো ঠিক জিনিসই সেই বেশি রকমই, ভালো না। যেখানে তোমার প্রবলেম হচ্ছে ওটা, সেই তত্ত্বটাকে বাড়িয়ে দেওয়াটাও ঠিক না। আচ্ছা। তোমাকে জানতে হবে, এটাকে বুঝতে হবে, এবং যিনি করে দিয়ে যাবেন তার গাইডলাইনটা মেনে চলতে হবে। মেনটেন করতে হবে। তুমি হঠকারী সিদ্ধান্ত নিতে পারো না। তো সেই অনুসারে কারখানাগুলো হবে, কি কারখানা, কোন ধরনের বাস্তু, আবার সেই দিক ভেদ প্রকারভেদ সবকিছু আসবে, সেরকম অনুসারে ব্যাপারগুলো আসবে। তবে এইগুলো নিয়ম মেনে যদি করা যায় তাহলে খুব কার্যকর হয়। কার্যকর। এরকমও বাড়ি দেখেছি, মানে আমার চোখের সামনে দেখা, 3 বছরের মধ্যে সেই বাড়ির 3টে আলাদা মালিক হয়েছে। হুম। মানে প্রত্যেক বছরই দেখছি মালিক পাল্টাচ্ছে, বিক্রি হচ্ছে আবার কেউ কিনছে, বিক্রি হচ্ছে আবার কেউ কিনছে। এখন লাস্ট একজন কিনেছে, সে বাড়িটাকে মানে চেষ্টা করছে অনেকভাবে রিনোভেট করে, এদিক দিয়ে ওদিক দিয়ে, আলটিমেটলি কতদিন থাকবে জানা নেই। এইটা কেন হচ্ছে? মানে বারবার। এটার উত্তর দিতে গেলে ঠিক তোমার উত্তরটা আমার জীবনের সঙ্গে দিই। আচ্ছা। আমি একটা ছোট্ট দোকান কিনেছি, হুম, সেই দোকানের 1.5 বছরের মধ্যে আমি 3য় নম্বর মালিক। আচ্ছা। আজকে আমার কাছে 4-5 বছর হয়ে গেছে। হুম, তো সেই দোকানের 1.5 বছরের মধ্যে আমি 3য় মালিক। হুম। তাহলে হলো কি করে? মানে ওদের জন্য শুট করেনি, আপনার জন্য শুট না, করেছে। তাহলে আমার জন্য শুট করতো না। আপনি সেটাকে করেছেন রেমেডি। সেটা কি করেছি, দোকানটার বেরোবার ঢোকার মাঝখানে, মানে যখন সিঁড়ি দিয়ে নেবে বেরোবে, এবার বেরোবে হুম, বা দোকানে ঢুকবে, ইলেকট্রিকের একটা তার, যে টানা তার থাকে না, হুম। ওটা ছিল। হুম। অবস্ট্রাকল। আচ্ছা। ওটাকে সরিয়ে দিয়েছি। হ্যাঁ, সরিয়ে দিচ্ছি মানে আমার দোকানের হ্যাঁ, কাস্টমার পরিচিতি হয়েছে, হুম, তো আমার এক মানে ভাই দাদা যাই বলি, হুম, তো ও বলে দূর, ও তো অ্যাপ্লিকেশন করলো আমি করব, হুম। মানে যখন অর্ডার বেরোবে আমি করবো, তো অ্যাপ্লিকেশন করার কি দরকার, আমি করে দিচ্ছি। কোনো কিছু করতে হয়নি, মানে আমাকে অ্যাপ্লিকেশন করতে হয়নি, কিচ্ছু করতে হয়নি, বলেছি পরের দিন সকালবেলা আমাকে ফোন করছে, অলরেডি কাজবাজ শেষ হয়ে গেছে। ভালোবাসার খাতির, হুম, এটা মায়ের আশীর্বাদ, গুরুদেবদের আশীর্বাদ, হুম। আমার জ্ঞান ছিল বলে আজকে ওই দোকানটা এখনো পর্যন্ত আমার। মানে মেন জায়গাতেই অবস্ট্রাকল করে দিয়েছিল, যার জন্য ঢোকা বেরোবার লস সময় হচ্ছিল। ধনাত্মক, যে বললাম না যে হ্যাঁ। ধনাত্মক কি ঋণাত্মক জিনিস আছে সেটা তোমাকে দেখতে হবে। হুম, তোমাকে কি বলেছিলাম, গেটের বাইরে বেরোবার সময় বাধা, হুম। চলবে না থাকা। তার জন্য 2টো মালিক গেল। ঠিক। তার মানে যে বাড়িটা আমি দেখছি চোখের সামনে, তার মধ্যেও কিছু একটা এরকম সমস্যা আছে, নিশ্চয়ই আমাকে গিয়ে সমস্যা একবার আছে। দেখতে হবে। একদমই তাই। তারও কোথাও না কোথাও কিছু না কিছু সমস্যা, অর্থাৎ বায়ু হ্যাঁ। সবসময় মাথায় রাখবে, বাস্তু হচ্ছে বায়ু। অথচ বাড়িটা আর কিন্তু আলো। একদম মেন রোডের উপর। হ্যাঁ, হতেই পারে। এই নয় যে তার উপর কোনো কিছু ছায়া পড়ছে বা কিছু, সেরকম কিন্তু নয়। তার বায়ু কোথায় গিয়ে ধাক্কা মারছে, যেখানে সে বাড়ির মালিককে স্থির রাখতে দিচ্ছে না, হুম, স্থির যেভাবে যে থাকবে হুম, সেটা হতে দিচ্ছে না, ও বারবার তাকে চেঞ্জ করিয়ে দিচ্ছে। কেন?
তার মেটাবলিজমকে চেঞ্জ করছে, পিটুইটারি গ্ল্যান্ডকে হিট করছে, আমি এ বাড়িতে থাকবো না, এটা বিক্রি কর। কখন তোমার মধ্যে বিক্রির টেন্ডেন্সি আসবে? যখন সেখানে শান্তি পাবো না। একদম। কোথাও পরিস্থিতিকে গন্ডগোল করে দিচ্ছে। কেন গন্ডগোল করবে? এই যে তুমি কিছুক্ষণ আগে প্রশ্ন করলে, তোমাকে বললাম যে বাড়ি কিনবে কি কিনবে না, তৈরি করা বাড়ি, পুরনো বাড়ি, উত্তর সেই রকমই যে আমার বাস্তু যদি আমাকে বলে আমার সোনা বিক্রি করতে হবে, আমার ধনটা বিক্রি করে দিতে হবে, তাহলে তো আমার বাস্তু আমায় কিছু দেয়নি ভাই। তো আমি ওই বাস্তু থেকে কি করব? তা সবার আগে ওই বাস্তুকেই বিক্রি করে দিই, অন্তত ওইটা বেঁচে যাবে, পয়সাও বেঁচে যাবে, কারণ ওটা দিয়ে আমি আবার আরেকটা বাস্তু কিনে নেবো। তাহলে এই জিনিস তোমাকে দেখতে হবে, তোমার বাস্তু তোমার জন্য উপযোগী কি অনুপযোগী। এরকম ভাবে বাস্তুতে বিয়ে আটকে থাকে, সন্তান আটকে থাকে, বাস্তুতে রোগ ক্যারি করে, জানো, বংশ পরম্পরায় যে রোগ সেটাকেও ক্যারি করে বাস্তুতে। মানে ঠাকুমা দাদু এদের রোগ ক্যারি করে। ঠাকুরদার রোগ নাতির মধ্যে এলো, তারও আগের 2-4 যুগ আগের রোগ তার হঠাৎ করে এই জেনারেশনে। সেজন্য ডাক্তারবাবু জিজ্ঞেস করে আপনাদের বংশে কোনোদিনও কারোর কিছু আছে জেনেটিক যেটাকে বলে। কেন ভাই? তার বংশে তো তাদের বাকি লোকগুলো কি ফিল্টার হয়ে হয়েছে, এর মধ্যে এলো কেন? পরপরা এর এলো, বাকিগুলোর মধ্যে এলো না কেন? ভাইরাল ইনফেকশন নাকি? সেই হচ্ছে গল্প, টেনে নিয়ে চলে এলো ওর বাস্তু। আচ্ছা, বাস্তু কি জেনে শুনে এই এই যে তন্ত্র আমরা যে করি, তো এই তন্ত্র দিয়ে কি বাস্তু খারাপ করা যায়? কিছুক্ষণ আগে এর উত্তর তুমি দিয়েছো। আমি দিয়েছি। সেটা হলো বাস্তুর মধ্যে আমরা যখন বাস্তু কিনতে যাব বলেছিলাম, তখন কি বলেছিলাম? আচ্ছা, ওই হাড় গোড় ভেতরে। হ্যাঁ, তার মানে নেগেটিভ এনার্জি যদি বাস্তুতে থাকে তাহলে সেটাকে তুলে ফেলো, আর না হলে বাস্তু কিনো না, এই তো বলা হয়েছিল। তো সেই ক্ষেত্রে কি হলো? তন্ত্রমন্ত্র নেগেটিভ এনার্জি যদি খারাপ হয়, তন্ত্রমন্ত্র নেগেটিভ এনার্জি না, এনার্জি সেটা ধনাত্মক আর ঋণাত্মক। ধনাত্মক হলে ধনাত্মক আমার জন্য পজিটিভ, আর ঋণাত্মক হলে আমার জন্য নেগেটিভ। তো সেটার এনার্জি কি আছে সেই অনুসারে যদি বলি খারাপ করা যায়, 100% যায়। তোমাকে শুধু জানতে হবে তো বাস্তুর স্বর কি আছে। আচ্ছা, মানে যে খারাপ করবে তাকে সেটা বুঝতে হবে। স্বরকে শুধু চেঞ্জ করে দাও, বেসুরো বাজতে শুরু করবে, সুরতে বাজছে তার শুধু টুক করে চেঞ্জ করে দাও, দেখো না বেসুরো তাল দিতে শুরু করবে বাস্তু। হ্যাঁ, কিছু কিছু বাড়িতে দেখা হয়েছে সব নরমাল, হঠাৎ করে কেউ কিছু করেছে যার জন্য মানে ঝড়ের মতো একটা পরিবেশ বেসুরো বাজবে, সব তাল কাটতে শুরু করলেই সব শেষ। তুমি নাচছো, ডান্স করছো, শুধু তালটা কাটিয়ে দাও না, একটু বেসুরো বাজনা দিয়ে দাও, তাল নাচতে পারবে? তাহলে ডান্স শো আর হলো না। ঠিক বাস্তুতেও আর বাস্তু শো আর হলো না, যারা থাকছে তাদের সব গন্ডগোল। সেজন্য বাস্তুতে কি হয়, যার ক্ষতি হয়ে যায় বাস্তুতে, তখন কি হয়, বাস্তুর মধ্যে বয়স্ক লোকেদের শরীর খারাপ, যারা চাকরি করছে তাদের কর্ম চলে যায়, যারা পড়াশোনা করছে তাদের পড়াশোনা নষ্ট হয়ে যায়, আবার যারা প্রেম টেম করছে তাদের সম্পর্ক নষ্ট, বিয়ে আটকে যাওয়া, বাচ্চা না হওয়া, সবকিছুই তো হয়। আবার বাস্তুতে মেরে অকাল মৃত্যুর দিকেও মানুষকে নিয়ে যাওয়া হয়, সুইসাইড করবো কেন ভাবনাটা আসে মাথার মধ্যে, সিচুয়েশন ক্রিয়েট করে দেওয়া হয়। বাস্তুর তালটা এমন করে দেওয়া হয় যে তার মধ্যে দিয়ে যখন বায়ু যাবে আর ভাইব্রেশনটা সেটা নিয়ে বেরোবে, যখন আমি নিঃশ্বাসের মধ্যে সেটাকে নেব, মাইন্ড চেঞ্জ হতে শুরু করবে। আমার মাইন্ড কোথাও গিয়ে হ্যাকিং এর মতন হবে, ভালো লাগছে না আর বেঁচে থাকতে। সব খেলা হচ্ছে এই একটাই জায়গা, বায়ু আর আলো। একে যদি ঠিক রাখতে পেরেছো তাহলেই এবার সিঁড়ি অমুক দিকে হবে, অমুক দিকে হবে না, তার মানে কি ওর তলা দিয়ে হাওয়া যাবে, তার সুর বাজবে অন্য, ওর ওপর থেকে আলো যাবে, তার রিফ্লেকশন দাঁড়াবে আর, ব্যাস গন্ডগোল। মানুষ বলতে গেলে যেই বাড়ি বেশি আলোযুক্ত হাওয়াযুক্ত সেই বাড়ি, তাহলে তো খুলে রাখলেই হয়ে গেল, শুধু ডান্ডা দিয়ে দাঁড় করিয়ে ছাদ দিয়ে শুধু আলোর আলো, কাওয়ায় হাওয়া। না, একটা জিনিস দেখেছি রাজস্থান সাইডে বাড়ির ছাদে মাঝখানে
এরকম গোল ফুটো করে কিছু জাল জাল দেয়া থাকে, বলে নাকি ওইখান দিয়ে বাতাস ঢোকে, লাইট ঢোকে, এটা ওদের নাকি বাস্তু। তো এটার কি কোনো সায়েন্টিফিক রিজন আছে? বাস্তুর মিডিলটা তো তোমাকে হালকা রাখতে হবে, তো আচ্ছা, হালকা রাখে। পুরো আচ্ছা। ঘরটা প্রত্যেক ঘরেই মাঝখানে ফুটো রেখে দেয় হ্যাঁ, সেটাই বলছি, মানে সেটার কি কোনো সায়েন্টিফিক রিজন আছে? না? হ্যাঁ, সাইন্টিফিক রিজন আছে। আচ্ছা, ওদের তো গরম হাওয়া, হ্যাঁ, সেটাকে দূর করাতে হবে। Ventilation? ভেন্টিলেশন, ও, ওরা ভেন্টিলেশন। ওরা বলে हमारे देवता आते हैं। হ্যাঁ, তো একটা জিনিস বুঝবে, হুম, তোমাকে যদি কোনো জিনিস, ধরো আমি তোমাকে বললাম সূর্যগ্রহণ বা চন্দ্রগ্রহণ হুম, এই সময় হুম, এই 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 জিনিস হয়, তাই এই 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 করবি না, হুম, একবার বোঝালাম। আর আরেকজনকে বললাম চন্দ্রগ্রহণে এইটা খারাপ, হুম, ঠাকুর বলেছে তুলসী পাতা দিতে খাওয়ারে, হুম। তুমি দেখবে ওইটাই শুনবে। তুলসী পাতাটাই দেবে, খারাপটাই শুনবে, আর ভালো কিছু শুনবে না। ঠিক। তো সেই ক্ষেত্রে ওদেরকে এক সূত্রে গাঁথার জন্য ভগবানের নাম দেওয়া হয়েছে, মানে পূর্বপুরুষ ভগবান হ্যাঁ। আসবে, আচ্ছা, তাতে কি হবে, রিচুয়ালের মধ্যে থেকে যাবে, সেটা বংশ পরম্পরায় চলে আসবে সবার সবার মধ্যে, আর কিচ্ছু না। শুধুমাত্র দেখো যিনি করেছেন তিনি বুদ্ধিমান, হুম, তাই এটার নাম দিয়ে নাম দিয়েছে। দিয়ে দিয়েছেন। তুলসী পাতাটা সাইন্টিফিক, হ্যাঁ, কিন্তু ভগবানের নাম দিয়ে দেওয়া হয়েছে। তুলসী পাতা অ্যান্টিসেপটিক যেহেতু। সবকিছু ওর মধ্যে টেনে নেয়, Absorb তারপর তুলসী করে। পাতাটা ফেলে দাও, খাবারটা ঠিক আছে। হুম, তার মানে যত ভাইরাস ব্যাকটেরিয়া সব ও টেনে নেবে, তারপরে ফেলে দাও। ওটা বুঝতে পেরেছো? হুম, তো সেরকমই ওখানে ওটা, ওর যে ওয়েদার, হুম। সেটা খুব কষ্টকর। Ventilation। সেই জন্য এটা গ্রামের দিকে সব থেকে বেশি হ্যাঁ, প্রযোজ্য। ওই চারিদিকে ঘর, মাঝখানে উঠোন। হুম। আর আগেকার মাঝখানের দিনে ছিল। উঠোনটা হচ্ছে যেটা, সেটা হচ্ছে বাস্তুর সেন্টার পয়েন্টকে হালকা রাখতে হয়, ওটা বাস্তুসম্মত, হুম, একদম বাস্তুসম্মত। আমরা তো আজকে 2 কাঠা জমিতে নিজেরা পারি না, তাই আমরা মরি, যারা পারে তারা মরে না। সুন্দর মাঝখানে উঠোন, তার মাঝখানে তুলসী, মানে তুলসী থান, সন্ধ্যাবেলায় ধূপ দ্বীপ দেওয়া। মানে মাঝখানে তুলসী গাছকে রাখার একটা বড় কারণ, গেটের গোড়ায় তুলসী গাছকে রাখার একটা বড় কারণ, কারণ তুলসী রাত্রিবেলা অক্সিজেন দেয়। হ্যাঁ, 2 হচ্ছে তুলসী তলা বাতি দেওয়ার একটাই কারণ, সারা বাড়িতে আলো হবে। তখন তো এই এত আলো হুম, সিস্টেম হুম, ছিল না, হুম, বাড়িতে তো আলো হতে হবে। তখন তুমি এখানে নিয়ম করলো, দেখো কি বলছে, যে তুলসী গাছের তলায় আলো দিতে হবে, হুম, তাতে হবে। হুম, আবার ওই আলোতেই তুলসী গাছ কি করছে, অক্সিজেন দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড নিচ্ছে নিচ্ছে। মার্কেট থেকে। তাহলে তুলসী গাছ কি হলো আমাদের জন্য উপকারী কেন হয়ে গেল? দেখো সকালবেলা তো বেটা অপকারী, হুম, সকালবেলা তাহলে উল্টো কাজ করছে, হুম, রাত্রিবেলা যদি ওই কাজ করতে, তাহলে সকালবেলা উল্টো করছে। হুম, তো অন্য কিছুর সঙ্গেও ম্যানেজেবল হয়ে যাচ্ছে, হুম, মানে সব ভালোর মধ্যে একটা দুষ্টু বাচ্চা ও ম্যানেজ হয়ে যাচ্ছে। হুম, আবার সবাই যখন ঘুমিয়ে ওই দুষ্টু বাচ্চা একা থাকবে, হুম। তখন ও ভালো, তখন ও ম্যানেজ হয়ে যাচ্ছে। সেজন্য তুলসী গাছের গোড়ায় বাতিও দেওয়া হচ্ছে। সাইন্টিফিক্যালি বোঝাতে গেলে কেউ বুঝবে না, সেই জন্য নিয়ম দিয়ে দিয়েছে ভগবানের। না, অনেকে বলে বাস্তুর মধ্যে বট গাছ থাকলে সমস্যা, অশ্বত্থ গাছ থাকলে সমস্যা, রাখে একদম। না, মানে সেটার কারণ কি? প্রত্যেকটি গাছের নিজস্ব বায়ু চলাচল আছে, হুম, সুর তোমায় বুঝতে হবে, আচ্ছা। ওর থেকে কি সুর বেরোচ্ছে। কলা গাছ রাখলে দরিদ্রতা হয়। এই হালা, তারপরেই তো আবার কলা গাছে কলা দেওয়া গাছকে হয় দিয়ে যে পুজো করে। ধনদা হয়। হ্যাঁ, পূর্ব তাহলে দিকেই এগুলো তো বলে কলা কেন? গাছ রাখলে ধনদা আসে, হ্যাঁ, অর্থাৎ তাহলে ধনদার জন্য পূর্ব দিকে কলা গাছ রাখাই। তাহলে এগুলো বলে কেন তাহলে? অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জয় শলাকায় চক্ষুরুমিলিতং তস্मै শ্রী গুরুবে নমঃ। গুরুর দরকার আছে। এখানে অনেকেই অনেক কিছু বলবে, গ্রহণে রং খেলবেন না। হ্যাঁ, তোর বলছে, বাবার কি? সবাই বলছে এখানে। গ্রহণে রং খেললে তোর বাবার কি হবে? সেটাই। কিচ্ছু হবে না। ভালো করে রং খেলুন। রং যে খেলবেন না তিনি হচ্ছেন বোকা। গ্রহণ কখন হচ্ছে? রাত্রে। তাহলে রং খেলবো কখন? মাঝরাতে? দিনের বেলা। দিনের বেলা। পিচকারি দিয়ে? হ্যাঁ, দিনের বেলা। দিনের বেলা খেলবো, তাহলে তো গ্রহণ কোথায়? তাহলে তো এরকম হলো, অমাবস্যায় তুমি হচ্ছে উপোস থাকবে, তা না হয় তুমি ত্রয়োদশীতে উপোস রইলে, চতুর্দশীতে উপোস রইলে, সেটাই, তাই হচ্ছে তো। একদম। তো গ্রহণ আমার যখন, যদি আমি গ্রহণেই রং না খেলি, তাহলে গ্রহণে খেলবো না। হ্যাঁ,
আমি এমনি সময় তো তাহলে তো হয়ে গেল অমাবস্যার উদযাপন করছি আমি চতুর্দশীতে, হুম, তো সেটা কি অমাবস্যার উদযাপন হবে? না, যদি কেউ আমাকে বলে দেয় হ্যাঁ হবে, তাহলে ভাই ওই গ্রহণের দিন দিনের বেলা রং খেলা হবে না। অষ্টমী পুজো যদি সপ্তমী পুজোতে হয়, সপ্তমী তিথিতে হয়, তাহলে গ্রহণের দিন ওই সকালবেলা রং খেলা যাবে না। কি কারণ পারণ সবার আগ পরে যাবে, যাবে কি যাবে না যদি গ্রহণের সিধে মোটা মোটা উত্তর খুঁজি, তাহলে অষ্টমী পুজোর অষ্টমীর অঞ্জলি তুমি সপ্তমীতে দিলে যদি হয়, তাহলে তোমার গ্রহণের রাত্রিবেলার গ্রহণেরটা তোমার দিনের বেলা না খেললে হবে। একদম আর কোনো ব্যাখ্যার দরকার কি আছে? গ্রহণের রং খেলবো কি খেলবো না? না, একদমই না। আমি তো খেলবো। খেলতে হবে। হ্যাঁ। রংকে আজকে আমরা কেমিক্যালাইজড রং করেছি, কিন্তু এই রঙের যে একটা মাধুর্য ছিল, গোবর, হ্যাঁ। মাটি আর খড়পোড়া, হুম, ছাই ভস্ম, আজকে এই ছাই ভস্ম কে মাখে? মহাদেব, কারা মাখায় এখন? অঘরীরা। অঘরীরা। এটা একটা বড় কারণ হচ্ছে এই ধরনের ডিজিজ যেটা আসছে, এই সময় আসে, সেই ডিজিজ থেকে বাঁচবার জন্য কিন্তু রং খেলতে হয়। হ্যাঁ, রং খেলা, এটা আমাদের ছোটবেলা থেকে বাবা মারা বলতেন যে রং খেলা উচিত। দেখো বসন্ত বাবা মারা হয়। খেলে রং খেলতে পাঠায়, হুম, ওই এখন ভূত হয়ে পাঠায় না। আসছিস। এখন এখন তো এখন আর পাঠাবে কি? এখন দরজা বন্ধ করে রেখে দেবে, হ্যাঁ, পড়াশোনা করো। সেই জন্য তো এখন বোকা পাঠা হয় সব। আর সেই জন্যই দেখবে কেন মজার বিষয়, এখন মা বাবা বৃদ্ধাশ্রমে বেশি থাকে। একদম, এই বাস্তু দোষ। বিশেষ করে শিক্ষিত ছেলে মেয়ের মা বাবারা বেশি বৃদ্ধাশ্রমে থাকে। একটা রিক্সাওয়ালা বাবা মা কিন্তু তুমি বৃদ্ধাশ্রমে থাকে। ভুল করলে, ভুল বললে, শিক্ষিত লোকেরা নয়। পুঁথিগত শিক্ষিত। শিক্ষা সংস্কৃতির সঙ্গে যুক্ত। দেখবে কেন আমরা কি বলি? কালচার। কালচার। শিক্ষা সংস্কৃতি নেই। হুম, শিক্ষাটা, যে শিক্ষাকে আমরা শিক্ষা বলি, সেটা সংস্কৃতির সঙ্গে যুক্ত। হুম। গুরুজনের পায়ে হাত দিয়ে নমস্কার করব, সেটা সাইন্টিফিক ওয়ে আছে, হুম, ব্যাপার আছে, কিন্তু এটা সংস্কৃতির সঙ্গে যুক্ত। গুরুজন কিছু বললে মাথা নিচু করে শুধু শুনবো, হুম। এটার একটা কালচারের মধ্যে পড়ে। হুম, গুরুজনেরা আসছে, বিড়িটা লুকিয়ে ফেল, হুম। এই সম্মান করা, কালচারের respect করা। মধ্যে পড়ে। আর আজকেরটা ওই গুরুজনের কাছ থেকে দেশ লাইছে, ওই গুরুজনের সঙ্গে আজকে মা বাবার সঙ্গে ছেলে মেয়েরাও বসে। কালচারের পরিবর্তন, এই কালচারের পরিবর্তন কি করে এসছে? পুঁথিগত বিদ্যা না, অ্যাডভান্স হতে গিয়ে। না, মাথার চিন্তার পরিবর্তন এসছে। মাথার চিন্তার পরিবর্তন কে করায়? পিতামাতা। না, বাস্তুর হাওয়া। আচ্ছা, ঠিক। বুঝতে পেরেছ? এই বাস্তুর দোষ তোমাকে এই পরিবর্তন ঘটাবে। তুমি হয়তো বাস্তু ধরো প্রচুর টাকা ইনকাম করছো, সবাই সুখে আছে, কিন্তু বাস্তুর এমন জায়গায় একটা দূষণ তৈরি হয়েছে, যে দূষণ তোমার চিন্তাকে পরিবর্তন করাচ্ছে। আমরা সেটাকে অ্যাডভান্স চিন্তা বলছি। যদি অ্যাডভান্স চিন্তাই বলি, তাহলে হাফ প্যান্ট পরে মেয়ে ঘুরছে, তাহলে অ্যাডভান্স চিন্তা। ওপরে কাপড় খুলে মেয়েরা ঘুরে বেড়াবে, তাহলে অ্যাডভান্স চিন্তা। আর তার সঙ্গে ফেসবুকে লিখবে মেয়েদের দিকে তুমি ওইভাবে দেখবে না, তাহলে একটা ছেলে যখন জাঙ্গিয়া পরে ঘুরে বেড়াবে তখন তুমি সেটা দেখবে না, তখন তো ইস করে ওঠো কেন? একটা মেয়ে একগোছা দাঁড়িয়ে আছে, সেখানে গিয়ে ছেলে যদি চেন খুলে প্রস্রাব করতে থাকে, তাহলে ইস করে ওঠো কেন? তুমি ওইভাবে দেখছো কেন? সেটাই, একদম। তার কারণ দেখবো ওইভাবেই। এটাই আমাদের সংস্কৃতি, এটাই আমাদের কালচার, যেখানে উন্মত্ত বুক নিয়ে ঘুরে বেড়াতে পারি না। এটা আমাদের কালচার, যেখানে একটা ছেলে অর্ধেক প্যান্ট পরে বা একটা ছোট গামছা পরে রাস্তায় ঘুরতে পারে না। এটা কালচার, এটাই আমাদের কালচার, এটাই আমাদের সনাতন ধর্ম, এটাই আমাদের ভারতবর্ষ, এটাতেই আমরা বড় হয়েছি। আমরা উলঙ্গ ঘোড়াটাকে বড় হইনি। তার মানে আমাদের বাস্তু, অর্থাৎ ভারতবর্ষের বাস্তু আমাদেরকে এইটা শিখিয়েছে। আমরা সবাই তো মানুষ, তাহলে বাস্তু আমাদেরকে এটা শিখিয়েছে, অন্যের বাস্তু অন্যকে অন্য জিনিস শিখিয়েছে। একদম। তো আমাদের বাস্তুকে যখন আমরা পরিবর্তন করতে শুরু করলাম, বাস্তুর মধ্যে তার ভাগ,
ভাগের মধ্যে ভাগ করতে করতে যখন আমরা পরিবর্তন শুরু করলাম, তখন ঊর্জার পরিবর্তন হতে শুরু করে দিল। হুম। আর সেই ঊর্জার পরিবর্তনে কি এলো? মহাভারতের রণক্ষেত্র এলো, হুম। রামায়ণের সীতার হরণ এলো। সীতারামের। শুধু বাস্তুর পরিবর্তনে। সীতার হরণ তো তার মহল থেকে হলো না, হুম। সীতার হরণ কেন? তার জঙ্গল থেকে জঙ্গল হলো। থেকে হলো, বাস্তু পরিবর্তন হয়েছে, তারপর হয়েছে। মহাভারতের ওই জমিতেই কেন অত রক্তপাত হানাহানি হলো? কুরুক্ষেত্র। তো বাস্তু সব থেকে বড় একটা এক্স ফ্যাক্টর আমাদের প্রত্যেকের জীবনে। সেই বাস্তুতে, আচ্ছা তোমরা বলো, একটা জিনিস বলো তো, এই কোণা বসে আমরা পডকাস্ট শুটিং করছি কেন? হ্যাঁ, এত বড় হল থাকতে আমরা কোনায় বসে কেন? এই কোণাটা একদম ঘপচাতে ঢুকে করছি কেন? ঠিক, এটা কোনোদিন কিন্তু ভেবে দেখা হয়নি। সত্যি ভেবে দেখা হয়নি। চয়নও করলাম আমরা এই কোণায়। হ্যাঁ, তো চলো না, একদম। আমরা পিছনে ক্রোমার মতন করে, পিছনে হোয়াইট তো আছে আমাদের, ওখানেই করতে পারতাম, ঠিকও করা হয়েছিল, হুম, কিন্তু আমরা এইখানেই করি কেন? এখানেই তো। এটাই পারফেক্ট জায়গা, বাস্তু আমাকে এখানেই টেনে নিয়ে টেনে আসে, নিয়ে আসে। তাই না? হুম, বাস্তু আমাকে এখানে নিয়ে এসে আমাদের চ্যানেলকে সেই জায়গায় নিয়ে যাওয়ার চেষ্টা করছে। হুম। এটাই বাস্তু, একদম। আর এটাই বাস্তুর এফেক্ট। তোমার মাইন্ডকে ভাবাবে তোমার বাস্তু তুমি কি করবে। হুম, দেখবে যেখানে ছেলেরা বা মেয়েরা ইফটিজিং এর শিকার হয়, হুম, সেখানের বাস্তুটা একবার। হুম। যেখানে অ্যাক্সিডেন্ট হয় সেখানে অ্যাক্সিডেন্টই হয়, হ্যাঁ, যেখানে করে, হুম, একদম। যেখানে অকাল মৃত্যুর যোগ তৈরি করে মানুষ গিয়ে নিজের জীবনের, হুম। সেখানে সেটাই হতে থাকে। সেই জিনিসটাই টানে। কেন? বাবা মারাও বলে যে ওখানে করেছিল, ওই দিকটায় যাবি না, কেন? ওই এন্টিটিটা টানে, বা ওটাই বাস্তু। ওইটাই বাস্তু। চলো এন্টিটি ছেড়ে দাও না, তার আগে প্রথম জনকে তো কেটে এনেছে। হ্যাঁ, বাস্তু হাওয়া। ওই হাওয়া আমাদের দিমাগের স্বরকে চেঞ্জ করে, আর সেই স্বরই আমাদেরকে নাড়িয়ে ওই দেয়। জায়গায় নিয়ে যায়। হুম, তাহলে বুঝতে পারছো বাস্তু আমাদের কতটা গুরুত্বপূর্ণ অংশ। একদম একদম। রাস্তা থেকে শুরু করে সব জায়গাতেই সেই ব্যাপারটা থেকে যায়। আমাদের সামান্য 1 নম্বর গেটেই যে অ্যাক্সিডেন্ট কন্টিনিউ হতো, হুম, 2.5 নম্বর গেটও কন্টিনিউ অ্যাক্সিডেন্ট হতো। দুটো গাছ কেটে দিয়েছে, অ্যাক্সিডেন্ট বন্ধ। 2.5 নম্বরেই আছে, 1 নম্বরেই আছে। দুটো গাছ কেটে দেওয়া হয়েছে, বাকিটা গল্প, দুর্ঘটনা ঘটে না, কারণ ব্যালেন্স নষ্ট করছিল। হুম। ওই যে ছায়াটা পড়ছিল তার জন্য। তার ভার, হুম, তার স্বর হুম, সায়ের জায়গায় রেতে চাপ পড়ে গেছিল। হুম। আর তুমি যত ব্লো মারছো সা বার করার জন্য, আর বারবার বলছে রে রে, যেই রে কেটে দিয়েছো সা চলে এসছে। ঠিক। বুঝতে পেরেছো? তো বাস্তু অনেক ইম্পর্টেন্ট জিনিস আমাদের জীবন দশায়। সবকিছুর জন্য বাস্তুর দরকার। বাস্তুর থেকে, বাস্তুতে কোন দিকে শুরু করব, কোন ঘর কি, সেগুলো আরো আর একটা পার্ট। হুম। সেখানেতে আবার আমরা কিভাবে থাকবো সেটা আর একটা পার্ট। বাস্তু কিন্তু 3 ভাগে বিভক্ত। আচ্ছা, 3 ভাগে বাস্তু কিরকম? বাস্তুর জমিতে 1 ভাগ, হুম। বাস্তু তৈরিতে আর 1 ভাগ, বাস্তুতে বসবাসে আর 1 ভাগ। মানে বসবাসের ধরন। হ্যাঁ, আচ্ছা। আলমারিটা কোন দিকে রাখবো, হুম, বাড়ির দেয়ালটার রং কি হবে, হুম, চলো এই ওয়াটার ফাউন্টেন যেটা রয়েছে সেটা কোথায় রাখবো, আচ্ছা। অ্যাকোরিয়ামটা কোথায় রাখবো, এগুলো সব বাস্তু হিসাবে হবে। ঠাকুরের সিংহাসনটা কোথায় রাখবো। ওটা তো কমন, সবাই বলে ঈশান কোণে। হয়ে গেল না? হ্যাঁ, তাহলে রান্নাঘরটা কোথায় রাখবো, অগ্নিকোণ যেটা। অগ্নিকোণে। হ্যাঁ। তাহলে সেখানে রান্নাঘরের জিনিসপত্র আগুন টাগুনই রাখবো। হুম, তো এখানে দেখো কি হলো সাবজেক্ট, প্রথম জমি, হুম, তার অগ্নিকোণে রান্নাঘর 2 নম্বর, ওই রান্নাঘরে রান্নাঘরের জিনিস হুম। 3 নম্বর। সেখানে যদি ঠাকুর বসিয়ে দিই, না, কি করে হবে? ঠাকুর তো ঈশান কোণে থাকবে। সেটাই ব্যাপারটা বুঝতে পেরেছো? সেই ঈশান করে যদি ঠাকুরের বদলে আমরা রান্নাঘর করে দিই, তো সমস্যা।
অগ্নিকোণ হয়ে যাবে তো ঈশান কোণ। তাহলে ব্যাপারটা কি হলো? তিনটে পার্টের একটা পাল্টালেও স্বর পাল্টাবে। স্বর পাল্টাবে, আওয়াজ অন্য আসবে, আসবে। আর তার আওয়াজ অন্য আসা মানেই তো হচ্ছে ডান্স রিদমেটিক হবে না। সেজন্য বাস্তু অনেক বেশি ইম্পর্টেন্ট আমাদের আমাদের দুনিয়ায়। জীবনে। নিজে নিজে বাস্তু করাটা কখনোই যুক্তিযুক্ত না, কারণ হ্যাঁ নিজে নিজে করা যায়, তুমি পড়াশোনা করছো পুরো, তাহলে তুমি নিজে নিজে করতে পারো। তুমি পড়াশোনা করোনি, কারুরটা শুনে করতে যাচ্ছ, তাহলে করতে যেও না। তার কারণ এই যে নাহলে বলবে গ্রহণের রং খেলবে না, চন্দ্রগ্রহণ তো দিনে হবে না, না, চন্দ্রগ্রহণ রাতে হবে। দিনে বেরোবে। তাহলে আমি চন্দ্রগ্রহণে রং খেলবো না বলছি, তুই ওটাকে বলছি আমি তুই ওটা দিনের বেলা রং খেলবি না। ঠিক ব্যাপারটা বুঝেছো? মানে যে যেরকম বলতে পারলেই বললাম, চলামুখ আর বলাপা, এই বলামুখ আর চলাপা, এ তো চামড়ার মুখ বলে, যা পারি বলে যাই, এ তো কোনো থাম নেই। আমি বলে দিলাম ঘন পড়েছে, তাহলে আর কেউ খেলতেই পারবে না, রং একদম ধারে পাশেই যেতে পারবে না। আচ্ছা তাহলে পরের দিন খেলবো কেন? পরের দিনও তো তাহলে গ্রহণ থাকবে। হ্যাঁ, যদি গ্রহণের সময় যদি গ্রহণ না থেকে আগের সময় গ্রহণ থাকে, তাহলে গ্রহণের সময় গ্রহণ না থেকে গ্রহণের পরের সময় গ্রহণ থাকবে। নিজেদের ইচ্ছা মতো আমরা যা খুশি করতে পারি। গাধার গাধা কত বড় গাধা, আর দুনিয়ার কেউ বানায় সেরকম গাধা, কারণ তারা বিশ্বাস করে আমাদেরকে চোখ বুঝে, আর চোখ বুঝে বিশ্বাস করে বলেই এই মূর্খের দলগুলো তৈরি হয়েছে। একদম। তো মানুষকে কিরকম ভাবে বোকা বানায়, বোকা মানে আমাকে কিছু বলতে হবে তো, দু কোটা ঝাড়ু ডান্ডা লাগিয়ে দেবেন দুখানা, ব্যাস আপনার ভাগ্য খুলে যাবে। এক একজন বলে তেজপাতা নাম লিখবেন উন্মুখ লোক চলে আসবে, হয়ে গেল। আজকে তেজপাতা পুড়িয়ে আর কমলা লেবু ঝুলিয়ে যদি সব পরিবর্তন হয়ে যেত, তাহলে তো দুনিয়াতে আর কোনো কিছু প্রয়োজন হতো না, তাই না? অনেকে বলে আপনি তান্ত্রিক, তাহলে বান মেরে দিন পাকিস্তানের লোকজনকে, অমুক দেশের লোকজনকে, বলে ছেড়ে দাও তান্ত্রিককে, বিজ্ঞানী তো সব থেকে বড়, ভূমিকম্প আটকে দিক। সেটাই তো ভূমিকম্প আটকে দাও, এই তো আজকে তুমি তো অনেক বড় বিজ্ঞানী হয়েছে, তাহলে দাও আটকে ভূমিকম্পকে, গিয়ে বলো না তাকে, তাহলে আপনি কিসের বিজ্ঞানী, ভূমিকম্পকে আটকাতে পারলেন না? আপনি কিসের বিজ্ঞানী, ঝড়কে আটকাতে পারলেন না? আপনি কিসের বিজ্ঞানী, বৃষ্টিকে আটকে দিতে পারলেন না? সেটাই প্রাকৃতিক দুর্যোগ। এই বলা মুখ আর চলা পায়ের লোকজন যা ইচ্ছা বলতে পারে, এটা তান্ত্রিককে বলতেই পারে। আপনি বশীকরণ করছেন, তাহলে নিয়ে আসুন, মোদীকে বশ করে নিয়ে নিন, ঐশ্বরিয়াকে বশ করে নিয়েছেন। বিদ্বেষণ করছেন, অভিষেক ঐশ্বরিয়ার মধ্যে বিদ্বেষণ করে দিন, নিজের বউ করে নিন। প্রত্যেকটা জিনিসের একটা নিজস্ব রিদম আছে। বিজ্ঞানীও পারে না ভূমিকম্পকে আটকাতে, বিজ্ঞানীও পারে না বৃষ্টিকে আটকে দিতে, কিন্তু বৃষ্টিকে মাত্রায় আটকাতে পারে, ভূমিকম্পের থেকে মাত্রায় বাঁচতে পারে, তার নিয়ম মেনে, ওইটুকু মাত্রা। সেরকম বশীকরণটা মাত্রায় হয়, আমি তোমাকে চিনি, তোমার সঙ্গে যাতায়াত আছে, কথা আছে, পাশের বাড়ির লোক, আমি তোমায় বশীকরণ করতে পারি, আমি ওদিকে বশীকরণ করতে পারি না। অজানা আমি আমার ইচ্ছা হবে আমি শাহরুখ খানকে বশীকরণ করবো, পসিবল না, পারি না, তোমাকে মানতে হবে। সেটাই। তো মূর্খরা সবকিছু বলতে পারে, তাই এই ধরনের যারাই বলবে তাদেরকে আমরা কি বলি, মূর্খ। তাই আমরা মুচকি হাসি, কারণ তর্কে যাই না। মুচকি হাসি মানে তাচ্ছিল্যের হাসি, আমরা এদেরকে তাচ্ছিল্যের হাসি দিই, কারণ এরা আমরা কিভাবে এদের গন্ড মূর্খ, এর সঙ্গে তার ঝগড়া করে লাভ নেই। ঠিক সেই রকমই যিনি বাস্তু জানেন না তিনি করতে যাবেন না। হ্যাঁ, তিনি শিখুন, জানুন, যাতে যিনি আসছেন বাস্তু করতে তার সঙ্গে ডিসকাস করে ব্যাপারটাকে মিটিয়ে দিন। আপনি যেটা জানেন তার সঙ্গে ডিসকাস করুন, তিনি বলবেন। কারণ তিনি যখন বলবেন আলমারিটা এখানে রাখা কেন রাখা উচিত, এখানটা রাখবো, তা এদিকটা রাখলে কি হয়, তিনি বলে দেবেন যে না এদিকটা রাখলে এই হবে, এটার জন্যই। অনেকেই বলে আলমারিটা উত্তর দিকে মুখ করে রাখবেন, পশ্চিম দিকে আলমারি থাকবে, কি রঙের থাকবে, এটারও তো ব্যাপার আছে। আলমারিটার রং কি হবে কখনো তো সেটা কেউ বলেনি, তাহলে ওই রঙেরও তো কালারের উপরে তো এফেক্ট দেবে। সেই দিকটার তো একটা রং আছে। চলো বাইরের আলমারির রং দেখলাম, ভিতরের আলমারির কি রং হবে, মানে আলমারিটা খুললে, হ্যাঁ আচ্ছা সেটা বাইরে ধরো লালের জায়গায় লাল দিলে, ভিতরেরটা দিলে কালো, দৌড়ে না ধরার কথা বলছি, তাহলে কি
তাহলে তো হলো না। বাইরেটা বা লাল দিলে অগ্নিতত্ত্ব, ভিতরেরটা নীল বা গ্রে কালার, স্কাই কালার, এরকম কিছু রইলো, তাহলে কি? সেগুলোরও হিসেব আছে। তা সেইগুলো যদি আজকে যদি আমাদের এখন এটার দর্শকদের হিসেব জন্য- করি, তাহলে তোমার হিসেব আছে কত ফুট উচ্চতাতে লকারটা হতে হবে। মানে মানি লকার যেটা, একদম আচ্ছা, ওটাও বাস্তু হিসেবে করতে হবে। বাস্তু হিসেবে হয়। হ্যাঁ, বলবো না এগুলো কোথায় কি হয়, মানে এ তো আমার স্বভাব বিরুদ্ধ হয়ে যাবে বলে হ্যাঁ। দেওয়া মানে, কিন্তু হয়। প্রশ্নগুলো মানুষের মাথায় ঢোকা দরকার, উত্তর তো কেউ না কেউ দেবেই। হুম, প্রশ্নই যদি না জানে তাহলে উত্তর কি করে খুঁজবে সে তারা? আজকে আমার এই অনুষ্ঠানটা করার মধ্যে একটাই জিনিস, যে প্রশ্নগুলো জানো। হুম, শুরুতে তোমায় কি বলেছিলাম, যে প্রশ্নগুলো কি সেটা দেখো, যে মানুষ বলবে হ্যাঁ এটা আমার প্রশ্ন, হুম, হ্যাঁ এটা তো আমি জানি না। হুম, মজার বিষয়ে, দুদিন আগে আমার একটা কনফারেন্স ছিল, হুম, আমরা বেঙ্গল থেকে রিপ্রেজেন্ট করেছি রাজস্থানে গিয়ে। সেই কনফারেন্সে বড় বড় মানুষ এসেছেন, যেখানে মানে পিএনপিসি কিছু হয়নি, হুম। সবাই তার বক্তব্য রেখেছে। তো সেখানে একজন বক্তব্য রেখেছিলেন খুব সুন্দর, তাকে গরুর পুরাণের লোক বলা হয়, হুম, বয়স জ্যেষ্ঠ। হুম, আর আমরা বেঙ্গল থেকে গেছি, অনেক পরে বক্তৃতা দিতে উঠেছি, বাংলায় লোক হুম, ওনো আগে আগে বক্তৃতা দিয়েছেন, তো তারা দিয়েছেন। দেন সেখানে একজন বলছেন যে প্রণাম কিভাবে করতে হয়। প্রণাম কিভাবে করতে, মানে গুরুজনকে না ভগবানকে? গুরুজনকে আচ্ছা, কিভাবে করতে হয় বলো দেখি। আমরা তো পায়ে হাত দিয়ে করি। কিভাবে করি? এরকম ভাবে। এরকম ভাবে করি, হুম, কিন্তু এভাবে প্রণামটা ঠিক নয়। মাথা দিয়ে করতে হয় না, না, মাথা করতে হয়। প্রণাম করতে হয় হচ্ছে এইভাবে। আচ্ছা, যেটা রাজস্থানীরা করে এরকম ভাবে হাঁটুতে এরকম 3টে জায়গা ধরে, হুম, ওরকম ভাবে। প্রণাম ওইভাবে হয়, অর্থাৎ আচ্ছা। ডান পায়ে ডান হাত, বা পায়ে বা হাত। হুম, প্রণাম হলো, তাও অব্দি বলে গেলেন। হুম, এত অব্দি ওদের সবার জানা। হুম, আমার বক্তৃতার জায়গায় উঠে আমি বললাম হুম। যে প্রণামটা তো জানি আমরা, হুম। কিন্তু ডান হাতটা ওপরে দিয়ে ডান হাত, না ডান হাতটা নিচে দিয়ে ডান হাত? হুম। হ্যাঁ, সেটাও তো ঠিক। কোন হাতটা উপরে হবে? এবার ওদের কাছে নতুন উত্তর, হুম, প্রশ্ন জানলো প্রথম, যে হ্যাঁ এটা তো ঠিক বলেছে রে ভাই, হুম, আমরা তো জানি ডান পা ডান দিকে, বা ডান হাত, আর বা পায়ে বা হাতটা যাবে, কিন্তু কোন হাত ওপরে যাবে হুম, এটা তো আমরা জানি না। হুম, এবারে তো হেভি প্রশ্ন করেছে, তালি বাজতে শুরু করলো। তার উত্তরও বললাম তাদেরকে, তারা একসেপ্ট করলো, হ্যাঁ এবার ঠিক আছে, উত্তর তো ঠিক আছে। হুম। তো প্রশ্নটা তোমাকে জানতে হবে, উত্তর তো তুমি জানবেই। অবশ্যই। প্রশ্নটা যার দরকার, যে আমি এই দিকে রাখবো আলমারিটাই, ধরে নাও না পশ্চিম দিকের রং অনুসারে আলমারিটার হলো, ভিতরে কি রং হবে রে ভাই? ওপরটা তো আমরা এক রং করি, ভিতরটা আর এক রং করি, দুটো রং তো এক থাকে না। হুম। হ্যাঁ, কাঠের হলে এক থাকে, কিন্তু এমনি যদি ইয়ের হয় তাহলে এক থাকে না, তাহলে কি হবে? আলাদা আলাদা। বেশিরভাগ ভেতরটা সাদা থাকে, অফ হোয়াইট থাকে, এরকম হয়। কি হবে, এটা হলো বিষয়। কত ফুট উচ্চতাতে লকারটা থাকতে হবে, হুম, তার মাপ কতটা হবে, সব থেকে ন্যূনতম মাপ কতটা হবে। যেরকম বলা হয় শিবলিঙ্গে সব থেকে ন্যূনতম মাপ এক বৃদ্ধাংশ, হ্যাঁ, যে পূজা করবে তার এক বৃত্তাংশ। তাহলে তার থেকে ছোটটা হুম, সেরকম মাপ কতটা হবে হুম, লকারের, তবে না হবে, তবে না তুমি বাস্তুর হিসেবে রাখছো। আজকে আমরা বাস্তুতে দেখবে এখানে রানিং ওয়াটার রাখি, হুম। কিন্তু হিসেবে তো বাস্তুতে রানিং ওয়াটার রাখার নিয়ম নেই। মানে কল, হ্যাঁ, আচ্ছা, ট্যাপ। স্থির জলের ব্যাপার থাকে। তো ট্যাপ তো থাকবে, নাহলে স্নানের জল বা কিছু এগুলো। রান্নাঘরে, আচ্ছা, রান্না করে, ওকে। রান্নাঘরে রানিং ওয়াটার, অগ্নির জায়গা রানিং ওয়াটার রাখার কোন রকম বিষয় নয়। তো বাসনটা, স্থির জলের, বাসনটা সুন্দর তাহলে। যেখানে বাস্তু আবিষ্কার হয়েছিল, অর্থাৎ যে সময় বাস্তুকে তৈরি করা হয়েছিল, বাস্তুর সব সিগন্যাল তৈরি করা হয়েছে, তখন রান্নাঘরটার সঙ্গে কিন্তু বাসন মাজার ঘর ছিল না। তখন তো সবাই পুকুরে যেত বাসনপত্র নিয়ে, বাসন ধুতে। এখনো গ্রামের দিকে সবাই যায়।
চলো পুকুর ছেড়ে দাও, হ্যাঁ, সেটি একটি নির্দিষ্ট জায়গায় ধোয়া হতো, এঠোটা কি ধনাত্মক না ঋণাত্মক? নেগেটিভ। ব্যাস হয়ে গেল উত্তর তোমার কাছে। নেগেটিভ কোথায় ফেললে? হ্যাঁ, বাস্তুতে ফেললে তো বাস্তুতে নেগেটিভটা রয়ে গেল, তার মানে যেখান থেকে বেরোবে সেখানে ফেলতে হবে। বুঝলে ব্যাপারটা? একদম। কোনো বাচ্চা খুব চঞ্চল, তার বাড়িতে দেখো দুধ নষ্ট হয়। কেন? দুধ নষ্ট হচ্ছে তাই বাচ্চা অত চঞ্চল। আচ্ছা, ওকে ওকে। দুধ নষ্ট হওয়া মানে বাচ্চা চঞ্চল হয়ে যাবে। হ্যাঁ, দুধের বাসনে দুধ থাকছে, সেটাকে তুমি পড়ে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। বাসন ধুতে অল্প দুধ থেকে থাকছে পড়ে ফেলে যাচ্ছে। দিচ্ছ। কেন দুধের বাটিতে জল দিয়ে ধুয়ে জলটা খাওয়ার? হ্যাঁ, এটার সায়েন্টিফিক রিজন জানা নেই, বাট যখনই ছোটবেলা থেকেই যখনই দুধ খেয়েছি, খাওয়ার পর বাবা বা মা একটু গ্লাসে জল দিয়ে দিত, বলতো একটু খেয়ে নিতে, শান্ত হওয়ার জন্য। বাবা, আচ্ছা ওই যে দুধটা জল ওদিকে চলে যাবে, ধুতে গেলে তো ওইটা দুধটা গেল, আচ্ছা সেটা তোমার পেটে গেল, বাকিটা তো আপ বলিস। আচ্ছা, পেয়ে গেলে উত্তর। মানে নষ্ট হচ্ছে না দুধটা। নষ্ট হলো না, উত্তর পেলে। হ্যাঁ আগের বাচ্চার এখনো বাচ্চার মধ্যে তফাৎ হ্যাঁ, এটাই। আগে দুরন্ত হলো সেটা মাত্রায় ছিল, মাত্রায় ছিল। এখন কিন্তু মাত্রাতে থাকে না, এখন উপরের মাত্রাটা নেই, দুরন্তটা আছে। হুম, আর যখন মাত্রা থাকে না তখন শব্দগুলো সব আলাদা আলাদা ধুপধাপ লাফায়। উপরের মাত্রাটা থাকলে যতই দুরন্ত হোক সব একই রিদমে সব চলে। একই রকম। সেটাই। একটা একটা ছোট্ট ছোট্ট ভুল আমরা অনেক কিছু করি। বাস্তুতে থাকাকালীন দেখবে এখানে প্রচুর মানুষেরই আছে লেথার্জি ভাব প্রচন্ড। হুম, হম থাকে তো। হুম, দেখবে আমরা জামা কাপড় দলা করে রেখে দিই, হুম। এঁঠো বাসন রেখে দেয় রাত্রে, ওটা অলক্ষী ডেকে অলক্ষী আনে। ডেকে আনা। জামা কাপড় দলা দেখবে এখানে বাচ্চাদের বলে জামা কাপড় নিগড়াবি না, হুম, স্ট্রেট স্ট্রেট করে রাখবি, হুম, কুচকে যেন না থাকে। কুচকানো জামা কাপড় পরা মানেই হচ্ছে তার মধ্যে লেথার্জি ভাব আসবে, হুম। তার মধ্যে সুখ সমৃদ্ধি নষ্ট হওয়ার চিহ্ন আসতে শুরু করবে। মানে সবসময় আয়রন করে জামা কাপড় পরা উচিত। মলিন বস্ত্র পরতে নেই, শীর্ণ বস্ত্র পরতে নেই। হুম, এরকম ছোট ছোট কিন্তু নিত্য আমরা ভুল করে থাকি, তাই আমরা নিত্য ভুগতেও থাকি। আচ্ছা, আরেকটা জিনিস আছে, বাসাতে এই ঘুঘু পাখি যেটা হয়, হুম। অনেকে বলে যে ওই পাখি অনেক বাসাতে এসে বাসা বাঁধে আর কি, মানে অনেক বাড়িতে এসে বাসা বাঁধে, হুম। সেখানে নাকি বাস্তু খারাপ হয়, এটা কি ঠিক? হ্যাঁ, এনার্জি তো বাস্তু তাকে ডেকে নিয়ে এলো। মানে ঘুঘু পাখিটার এনার্জি নেগেটিভ? ঘুঘুর পাখির এনার্জি নেগেটিভ, আচ্ছা আর বাস্তু তোমাকে নেগেটিভ জিনিসকে ডেকে নিয়ে এলো যে আচ্ছা। আয়, এমনিতে তো হবে না, নেগেটিভকে ডেকে নিয়ে এসেই নেগেটিভটা হবে। মানে সেক্ষেত্রে কি বাড়িতে অশান্তি বা কিছু? বাড়িতে মালিকের উচ্চাটন যোগ শুরু হয়ে যায়, মানে বাস্তু বিক্রি হওয়ার তাল হয়ে যায়, বা বাস্তু উচ্চাটিত হয়ে যায়। আচ্ছা, আর সেক্ষেত্রে স্থায়ী যদি লক্ষ্মী- পায়রা থাকে? পায়রা অনেকের ক্ষেত্রে অলক্ষ্মী, অনেকের ক্ষেত্রে লক্ষ্মী, এবার কি পায়রা আছে তার উপর নির্ভর করবে। পায়রা তো শান্তির প্রতীক। শান্তির প্রতীক তো মানুষ বানিয়েছে ঠিকই, সেটা কি পায়রা সেটা দেখবে, সব সাদা। পায়রা তো আর হয় না। সাদা। তাই তোমাকে বুঝতে হবে জঙ্গলি নাকি তুমি অন্য ভালো, আচ্ছা, সেটার উপর নির্ভর করবে যে সেই পায়রা তোমাকে সুখ দেবে না অসুখ দেবে। বাস্তুতে তো নাগ নাগিনও থাকে, সেক্ষেত্রে? সেই ক্ষেত্রে দেখো কি বেশিরভাগ বাস্তুতে তো থাকে না, না। প্রত্যেক বাস্তুতে এক জোড়া করে নাগ নাগিন থাকলে না। তো বিশাল ব্যাপার। হুম, ঠিক সেরকমই আমরা তন্ত্রের যে সাবজেক্ট গুলোকে রাখি সেগুলো যাদের যাদের থাকে, যেরকম ধরে নাও নাগমণি, হুম, গজমুক্তা, হুম, হাত্তাজড়ি, হুম, শিয়ার সিংহি, হুম। কালাবিল্লির যে যার যার কাছে আছে তার তার সৌভাগ্য বৃদ্ধি পেয়েছে, মানে সেটা সৌভাগ্য। সৌভাগ্য। ঠিক সেই রকমই এরা নিজস্ব পাওয়ার, নিজস্ব ক্ষমতা। হুম, যেরকম আজকের ভূমিকম্প হয়েছে, হুম। যার বাড়িতে লজ্জাপতি গাছ ছিল 30 মিনিটস আগে তার লজ্জাপতি গাছ দুমড়ে মুচড়ে গেছে। আচ্ছা, কেন? ও সবার আগে ভূমিকম্প টের পেয়েছে, তাই। সেই জন্যই লজ্জাবতী। আচ্ছা। তাহলে পাখি, ভূমিকম্প পশু- হওয়ার আগে তারা টের পেয়েছে, পশু পাখিরাও বুঝতে পশু পারে। পাখিরাও বুঝতে পারছে। তাহলে ভূমিকম্প তো মাটির তলা, পশু পাখি বুঝলো কি করে? হ্যাঁ,
পশু পাখিরাও ঢুকে যায়, লুকিয়ে যায়। বুঝলো কি করে? লুকিয়ে যায়, ঢুকে যায়, পরের ব্যাপার। বুঝলো কি করে? ভাইব্রেশন, ইন্টুইশন। হয়তো নি। তাহলে ইন্টুইশন পাওয়ার। কিসের ইনটিউশন পাওয়ার? তাহলে ইনটিউশন পাওয়ারটা কিসের সেটা বলো আগে। ইনটিউশন আমরা কোথায় বলি, কাকে বলি? কিছু ইনটিউশন পাওয়ারটা কোথায় থাকে? নিজের অন্তরেই থাকে, মাইন্ডেই থাকে। মাইন্ডে থাকে। হ্যাঁ, মাইন্ডে। তার মানে মাইন্ড তোমাকে রিচ করাচ্ছে হুম। সামথিং রং। Wrong. হুম। হয়ে গেল? তাহলে এই মাইন্ডকে কে আজ্ঞা দেয়? মাইন্ডকে কি আজ্ঞা দেয়? হ্যাঁ, ভাইব্রেশন যেটা হচ্ছে। না, পড়াশোনা কোনোই নাই। মাইন্ডকে কি আজ্ঞা দেয়? হার্ট। হার্ট আজ্ঞা দেয়? মাইন্ডকে কি আজ্ঞা দেয়? কোন গ্ল্যান্ড মাইন্ডকে বলে কাজ করার জন্য? কোন গ্ল্যান্ড? পিটুইটারি গ্ল্যান্ড। এত কষ্ট কেন বলতে? পিটুইটারি গ্ল্যান্ড। কান ধরে উঠবোস করাবো না তো। পিটুইটারি গ্ল্যান্ড থেকে কি বেরোয়? একটা হরমোন একটা বেরোয়। হরমোন, রস নিঃসৃত হয়। হ্যাঁ, আমরা পুরোটাই চলি কিন্তু হরমোনের ওপর। হ্যাঁ। তাহলে পিটুইটারির মধ্যে কত রকম হরমোন আছে বোঝো? হুম, অর্থাৎ রস আছে। হুম। এই রস আমাদেরকে বিভিন্ন রকম, কখনো রাগা, কখনো কান্না, সবকিছু, কখনো বোঝা, কখনো অতীব বোঝা, কখনো এক্সট্রা ভাবে আগের থেকে বোঝা, সবকিছু তৈরি করে। হুম। তাহলে এই হরমোন কি করে বেরোলো আমার মাথা থেকে? এই প্রশ্নটা যখন তৈরি করবে, এটা তোমার কাছে উত্তর নেই। হুম। এটা যখনই প্রশ্ন তৈরি করছে তখনই বলছে এই কাছে দুটো জিনিস খুব তাড়াতাড়ি পৌঁছয়, তার মধ্যে একটি হলো বায়ু। হুম। হুম। তারপরেই আলো। এবারে বুঝতে পেরেছো ব্যাপারটা, বাস্তু কতটা বড় ব্যাপার। হুম। আর বাস্তুকে চালিয়ে নিয়ে যায়, অর্থাৎ আজ্ঞাকে বহন করে এই বায়ু আর আলো। তাই ওরা ওদের ওই সিগন্যালটাকে বায়ু স্তরে ওদের দিমাগে গিয়ে ওরা এই সিগন্যালটাকে বুঝে নেয় যেটা প্রবলেম আসছে। নট অনলি ভূমিকম্প, ওরা সবকিছুই বোঝে। নেগেটিভ এনার্জি আশেপাশে থাকলে ওরা তো বেশি টের পায়। বায়ু স্তর তো সবার আগে তোমাকে সেই সিগন্যালটা দেওয়াচ্ছে। হ্যাঁ। তুমি রয়েছো, পিছনে কেউ এসে দাঁড়ালো, কে তোমায় বললো? অনুভূতি, পেছনে কেউ আসছে, সেটা হাওয়া। কি? হাওয়া, হ্যাঁ, বাতাস, স্কিন বুঝতে পারছে। সেই আমাকে হিট করলো, স্যাট, আমার লোমকূপ গুলো খাড়া হয়ে গেল। কখনো ভেবে দেখোনি, কিন্তু এগুলোই হয়। হ্যাঁ। বুঝতে পেরেছো? হুম। তো আমাদের সেই রেডিয়েন্স গুলো, যেটা বড় রেডিয়েন্স তৈরি হয়, হুম। সেই রেডিয়েন্স গুলো থাকেই হচ্ছে আমাদের পিটুইটারি গ্ল্যান্ডের সাহায্য নিয়ে। আচ্ছা। এবং একে নড়ানড়ি করানোর কাজই হচ্ছে আমাদের বায়ু স্তরের। আর এই বায়ু স্তরই তখনই সেরকম ভাবেই বাজনা বাজাবে যেরকম ভাবে আমি তার বাস্তুতে থাকবো। হুম। আজকে কাক তো এরকম পালিয়ে যায় না যদি আমেরিকাতে ভূমিকম্প হয়। না, কেন হয় যায় না? ওখানে একটাই তো বায়ু জমি। আসছে না তো, একটাই তো জমি, অতদূর হাওয়াটা পৃথিবীতে একটা জমি। বাট বাতাসটা অতদূর আসছে না, তাই কিছু দূর যেতে যেতে গিয়ে বিলীন বাতাস হয়ে বিলীন যায়। হয়ে যায়। যেখানকার সেখানে। তাহলে বাস্তু তার নিজস্ব রেডিয়েন্সের মধ্যেই চলে। বুঝতে পেরেছো? আজকে যদি হিমালয় হয় ভূমিকম্প, আমার এখানে কাক উড়বে না। আমার এখানে হলে আমার এখানে কাক উড়বে। তার মানে আমার যতটুকু বাস্তু আছে সেই দিকেতে তারা নড়বে। এইভাবে বাস্তুটা আমাদের জীবনকে চালায়। আজকে আমি ভাবি আমার বউটা আমার বাড়ি ছেড়ে পালিয়ে গেল, কেন গেল? তাহলে পুরো বাস্তুটাকে যদি আমি ভাগ করি, তাহলে বাস্তুর গেট থেকে তার সপ্তম ঘর কোথায় দেখব? সপ্তম ঘর, আচ্ছা। তার সপ্তম ঘর, তার দ্বাদশ ঘর কোথায় দেখবো? বাস্তুকে যখন ছক ভাগ করব গেট থেকে, তার সপ্তম ঘর তার দ্বাদশ ঘর কোথায় দেখব? বাস্তুর সপ্তম আর দ্বাদশ কোথায় দেখব? সেই হিসেবে তার মানে দাম্পত্য জীবন। আচ্ছা, বাস্তুর পঞ্চম দেখবো, পঞ্চম ঘর কোথায়? আচ্ছা। সন্তান দেখবো।
বাস্তু 2, 9, 10, 11 দেখবো, সেখানে আমার আয় কি হবে বুঝবো। কোথাও আমার আয় খারাপ হয়ে গেছে, তুমি দেখে নাও 2, 9, 10, 11 এই মধ্যে কোথাও আমি কোনো ভারী জিনিস রেখে দিয়েছি, বা কোনো জিনিস পেরেক গেঁথে দিয়েছি, গর্ত করে দিয়েছি, আগুন জ্বালিয়ে দিয়েছি, কিছু না কিছু করেছি, আয় খারাপ হয়ে গেছে। বইয়ের সঙ্গে অশান্তি মেটাতে হবে, জ্যোতিষতান্ত্রিকের কাছে যাওয়ার দরকার নেই। বাস্তু সপ্তম ঘর ঠিক করো সবার আগে, তারপর জ্যোতিষতান্ত্রিকের সঙ্গে। সপ্তম ঘর বলতে বাস্তুকে ভাগ করো, 7খানা ঘর বানাও, বাস্তুর পুরো ছক বানাও বাস্তুটাকে। ওটা তো 12টা ঘর যেটা হয়, না না হ্যাঁ, 9টা ঘর যে, 9টা ঘর। ঠিক আছে। এই যে আমাদের এটা 12টা রাশি, হুম, 9টা ঘর নয়, 12টা রাশির যে ঘর, হুম, পুরো 12টা ঘর বানাও। হুম, ঘর বানিয়ে তারপর দেখো তার সপ্তম ঘরটা কোন জায়গায় পড়ছে, হুম, লগ্ন অনুসারে। বলবো না লগ্ন কোনটা, হুম, বাস্তুর লগ্ন কোনটা হবে সেটা বলবো না, সব বাকিটা সব বলছি। সপ্তম ঘর কোনটা আছে দেখো, কোন এরিয়াটা পড়ছে, কতটা এরিয়া, হুম। ঠিক আছে। সেই সপ্তম ঘরটার ওই এরিয়াতে দেখো কি প্রবলেমেটিক করে রেখেছো তুমি, সেটাকে রেকটিফাই করো, ঘরের অশান্তি কমতে শুরু করবে। বাচ্চা পড়ছে না, বিদ্যাস্থানের জায়গাকে ঠিক করো, সেইখানে দেখো কি প্রবলেম করে রেখেছো, কোন ভাঙাচোরা জিনিস রেখেছো, কোন খেলনার জিনিস রেখেছো, কোন বন্ধ করা ঘড়ি রেখেছো, কোন বন্ধ করা মোবাইল রেখেছো, কোন ছেঁড়া চটি রেখেছো, কোন ছেঁড়া জামা রেখেছো, কোন পুরনো বই খাতা রেখেছো, দেখো তুমি। একটা ছোট্ট পেন্সিল রেখে দাও না, বাস্তুর দোষ হবে। অর্থাৎ যে পেন্সিল ধরে লেখাপড়া করা যায় না সেই পেন্সিল রেখে দাও, কার্যকর নয়। যে পেন কালি পড়ে না সেই পেনকে রেখে দাও, কার্যকর নয়। রেখে দাও না বিদ্যাস্থানে, হবে না। তুমি বলছো ভাই তো নিজের বাড়ির জন্য, ফ্ল্যাট বাড়িতেও তাই করো, হুম। ভাগ করো, ছক বানাও, দেখো এরিয়া মেপে মেপে ছক বানাও, বেরিয়ে যাবে তোমার সব দোষ। তবে ছকেরও মাঝখানটা কিন্তু খালি থাকে, হুম, ব্রহ্মস্থান, হুম, তোমার বাস্তুরও মাঝখান খালি থাকতে হবে। মানে পুরো বাড়ির সেই জন্য যেটা বসার ঘর করা হয়, মাঝখানটা হ্যাঁ, খালি। এক্স্যাক্ট, আমি ওটাই বলতে চাইছিলাম, পুরো সব ঘরের মাঝখানে যেহেতু বসার ঘর করা হয়, কানটা কানটা খালি। কিন্তু ওখানে তো সবাই এখন সোফা রেখে দেয়, ডাইনিং টেবিল রেখে দেয়। সেই জন্য মরার তল বানায়, সেই জন্য তো মোড়া ছিল আগে, হালকা হালকা বসার জিনিস ছিল, হ্যাঁ, চাটাই ছিল, খোলা জায়গা ছিল সেটা। আগে আমাদের নিচে বসে খাওয়া ছিল, আসন পেতে খাওয়া ছিল। 90 ডিগ্রির অ্যাঙ্গেল দরকার। হুম, এখন কেন সব থেকে বেশি লিভারের প্রবলেম আসে, টেবিলে খাই বলে। হুম, মেরুদণ্ড সিধে করে 90 ডিগ্রির অ্যাঙ্গেল দরকার, হাঁটু মুড়ে বসার দরকার ছিল, বই না। এটাও হরমোন সিকুয়েন্সের কাজ করে। অনেক বড় ব্যাপার আছে, আমরা ছোট ছোট ভুল করেই তারপরে বলি ভগবান তো বাজে। ভগবান সব আমাদের দিয়ে দিয়েছেন, আমরা তার নিয়মটা আর এখন মানি না। মানে না। তাই কারণ এই যে জ্ঞান, এই জ্ঞান যার মাথায় দিয়েছেন, সেই জ্ঞানী মানুষটাকে তো তিনি চালিয়েছেন, সেই পরম ব্রহ্ম হুম, দিয়ে বইটা বানিয়েছেন। হুম, তারপর আমি যদি না পড়ি তো আমি মূর্খ। সেটা আমরা ভগবান দিচ্ছেন না কি করে হয়, মাস্টার মশাই হচ্ছেন না, পড়াচ্ছেন না কি করে, আমি পড়ছি না, আমি মানছি না, আমি করছি না। পড়েও মানছি না। সিম্পলি আজকে আমরা লক্ষ্মীর পাঁচালী পড়ি, লক্ষ্মীর পাঁচালীতে তো সব লেখা আছে কি করা উচিত কি করা উচিত না। আমরা প্রত্যেক বৃহস্পতিবারই পড়ি। কটা লোক পড়ে কথা এখন মানি? দেখো, কটা? আরে ছেড়ে দাও, ছোটবেলা কাটিয়েছো, হ্যাঁ, মাঠে দৌড়েছি, হ্যাঁ, শঙ্কের ফু বাড়িতে ঢোক, হ্যাঁ, এটাই বলতো মা। হ্যাঁ বাবা। আমার ছেলে মেয়ে শঙ্কের ফু বাজবার আগে আগেই চলে আসতো, এই তো গল্প। হুম। এখন কটা বাড়িতে শঙ্কের আওয়াজ হয় দেখো তো দেখি। Exactly. এখন বাড়িতে শঙ্খ সামনের দিয়ে বাজানোর চেষ্টা করলে পিছন থেকে শঙ্খ বাজে, হুম। মানে শঙ্খের জোর কত হয়ে গেছে বোঝো। একদম একদম। তো সেই জোকার, সেই শঙ্খের ধ্বনি, এই শঙ্খের ধ্বনিরও অনেক সাইন্টিফিক ব্যাপার আছে, আগে বাজ পড়লে শঙ্খ বাজাও, ভূমিকম্প হলে শঙ্খ বাজাও। অনেক ব্যাপার আছে এই শঙ্খের। এই শঙ্খের সংকেত ছিল যে বিপদ, বিপদ। আবার এই শঙ্খের মধ্যে তার ধ্বনিতে ধ্বনিতে। নেগেটিভ অনেক এন্টিটি পালাতো। হুম, আজকে তা আমরা বন্ধ করে দিচ্ছি, তাই অনেক বাড়িতেই নেগেটিভ এন্টিটি বেশি হয়ে গেছে। নেগেটিভ এন্টিটি মানে ভূত প্রেত সবসময় এটা নয়, নেগেটিভ এন্টিটি মানে মস্তিষ্ক বিকৃতিটাও দেখায়, অর্থাৎ খুব খিটখিটে হুম, সেটাও দেখায়,
রোগ বিরোগ সৃষ্টি হচ্ছে সেটাও দেখায় নেগেটিভ এন্টিটির মধ্যে। মানুষের মধ্যে বাড়িতে আমরা সবাই আছি কিন্তু আমাদের মিলটা নেই। প্রচুর বাড়ি আছে এরকম, এক বাড়িতে থেকে কারোর সাথে মিল নেই। সবাই সবার মতন, রাজার দেশে আমরা সবাই রাজা, মিলটা নেই। কেন? ওই একটা সংখ্যার ধ্বনি সেই মিলটাকে করাতে পারে। বাস্তুর স্বরের পরিবর্তন হয়েছে, তাই প্রবলেম। তো এই তোমাকে বুঝতে হবে এর ছক কি বাস্তুর, বাস্তু কি বাস্তুর, বাস্তুর রূপদান কি বাস্তুর, বাস্তুর মান্যতা কি বাস্তুর, তবে গিয়ে তুমি তোমার জীবনকে সুন্দর করতে পারবে। বুঝেছো? আজকে তাহলে অনেকগুলো প্রশ্ন, আমার অনেক প্রশ্নের উত্তর আমি পেয়েছি। আপনাদের কাছেও কিছু প্রশ্ন করা হয়েছে, মহারাজ প্রশ্ন করেছেন। আশা করি কমেন্টের মাধ্যমে আপনারা উত্তর দেবেন। কমেন্টের উত্তর আর দিতে চায় না, তাই ওই হ্যাঁ। একবার তো বাতাসা দিয়েছিল, বেল দিয়েছিল, এগুলো দিয়েছিল শিবরাত্রিটা, বাকি কিন্তু কোনো আর না। জ্যোতিষতান্ত্রিক মাথা গলাতে আর ঢোকেন না। না, তা আজকে যদি কেউ উত্তর দিতে পারেন, যে প্রশ্নগুলোর উত্তর আমারও জানা নেই, আমি চেষ্টা করব জানার। আপনারা যদি জানান সেটাতে আমারও জানা হবে, কারণ আপনারা জানালে তবেই আমি মহারাজের কাছে উত্তরটা পাবো। আসলে তো আপনাদের কাছে অনুরোধ রইল, নিশ্চয়ই প্রশ্নের উত্তরগুলো জানাবেন। আজকে বাস্তু সম্পর্কে অনেক অজানা তথ্য আমরা জানলাম মহারাজের কাছ থেকে, আরো অনেক কিছু জানবো আগামী দিনে। আজকের মতো এখানেই, ধন্যবাদ। ফ্রাইডে সাসপেন্স। শুধুমাত্র মেডিটা লেজেন্ড ওয়াইটি চ্যানেলে।